আসসালামাইকুম সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের একটি টিউটোরিয়ালে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এ অর্থাৎ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির সর্বশেষ টপিক কোড সম্পর্কিত। সো কোড সম্পর্কিত টপিক নিয়ে তোমাদের কম বেশি সবারই কিছু না কিছু প্রবলেম থেকে থাকে বা কোড বিষয়টা তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে। সো কোড স্টার্ট করবো আমরা, বাট কোড স্টার্ট করার আগে কোডের কিছু বেসিক বিষয়ে আমরা ধারণা নিব, তারপর আমরা কোড স্টার্ট করব। সো ফার্স্টেই বলে রাখি, কোড কোনো সংক্ষিপ্ত তথ্যকে, তথ্য বলতে বোঝানো হয়েছে অক্ষর, চিহ্ন বা প্রতীক। অক্ষর বলতে ABCD হতে পারে, চিহ্ন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ বিস্ময়সূচক চিহ্ন হতে পারে। আবার প্রতীক বলতে বোঝাতে হয়েছে ড্যাশ বা কোলন বা সেমিকোলন, বা অঙ্ক হতে পারে 1 2 3 বা বাংলার 1 2 3। সো খেয়াল করে দেখো, এই কনসেপ্টগুলা যে কোনো তথ্যকে, অর্থাৎ সেটা অক্ষর হোক, চিহ্ন হোক বা প্রতীক হোক বা সংখ্যা হোক বা অঙ্ক হোক, যাই হোক না কেন, সেটাকে সংক্ষিপ্তভাবে বা গোপনীয়তার সাথে বাইনারি 0 বা 1 দিয়ে প্রকাশের পদ্ধতিকে কি বোঝানো হয়ে থাকে, কি বলা হয়ে থাকে, কোড বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? কোড বলা হয়ে থাকে। অর্থাৎ প্রসেসটা হচ্ছে কোনো তথ্যকে সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে বাইনারি 0 বা 1 দ্বারা প্রকাশের পদ্ধতিকেই মূলত কি বলা হয়ে থাকে? কোড বলা হয়ে থাকে। অর্থাৎ কোড হচ্ছে জাস্ট বাইনারি। কোড হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে জাস্ট মানটি প্রক্রিয়াকরণ করে বাইনারিতে রূপান্তর করা হয়। বাইনারিতে কেন রূপান্তর করা হয়? বাইনারিতে রূপান্তর করা হয় কম্পিউটারকে বোঝানোর জন্য। কেন? কম্পিউটার কিন্তু 0 বা 1 ছাড়া কিচ্ছু বোঝে না। সো এই কনসেপ্টটা আমি তোমাদেরকে একটু চিত্র দ্বারা উপস্থাপন করে দেখাবো। ফার্স্টে খেয়াল করে দেখো, আমরা এখানে একটা মনিটর রাখছি। এটা হচ্ছে একটা মনিটর। এখানে মনিটরের সাথে একটা কিবোর্ড থাকে এবং এর সাথে আরও একটা সংশ্লিষ্ট বিষয় থাকে, সেটা হচ্ছে সিপিইউ। সেটা কি? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মনিটর, কিবোর্ড, ওকে, এবং এটা হচ্ছে সিপিইউ। তাই তো? সো আসলে ল্যাপটপে কিন্তু এই তিনটা জিনিসের অ্যাডজাস্টমেন্ট হিসাবে থাকে। মনিটর, কিবোর্ড, সিপিইউ একসাথে থাকে। বাট ডেস্কটপে কি হয়ে থাকে? মনিটর, কিবোর্ড বা সিপিইউগুলো কি আলাদা আলাদা অবস্থানে সংযুক্ত থাকে। তো খেয়াল করে দেখো, আমরা যেটা নিয়ে এখন আলোচনা করব, যে কিবোর্ডে তোমরা খেয়াল করে দেখতে পারবা যে কিবোর্ডের সাথে সিপিইউর কিন্তু একটা কানেক্টিভিটি থাকে, এবং সিপিইউর সাথে একইভাবে সিপিইউর সাথে মনিটরের কি একটা কানেক্টিভিটি থাকে। কি থাকে? কানেক্টিভিটি থাকে। সো এই জিনিসটা, এই বেসিক বিষয়টা তোমরা কিন্তু খেয়াল করেছো। সো ফর এক্সাম্পল, কিবোর্ডে আমার অনেকগুলো অ্যালফাবেট আছে বা অনেকগুলো চিহ্ন আছে বা অনেকগুলো বাটন আছে, অনেকগুলো কন্ট্রোল কি আছে। তার মধ্যে ফর এক্সাম্পল মনে করো আমি এ বাটনটা প্রেস করেছি। কি প্রেস করেছি? এ বাটনটা প্রেস করেছি। সো এই এ বাটনটা কিবোর্ড থেকে সিগন্যালটা নিয়ে এসে কোথায় দিবে? সিপিইউ এ দিবে। কিসে দিবে? সিপিইউ এর সবথেকে যেটা প্রধান বৈশিষ্ট্য, সিপিইউ এর একটা মেইন কম্পোনেন্ট বা এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে তার প্রসেসর। সেটাকে কি বলা হয়? তার প্রসেসর। কি? প্রসেসর, যেটা প্রসেসিং করে। কি করে? প্রসেসিং করে। কাকে প্রসেসিং করে? ডেটাকে প্রসেসিং করে। বাট প্রসেসরের উদ্ভাবনটা কিন্তু এতটা সহজ ছিল না। প্রসেসর আসলে অনেকগুলো ট্রানজিস্টর মিলে একটা আইসি। ট্রানজিস্টর হচ্ছে ইলেকট্রিক সার্কিট। সো অনেকগুলো ট্রানজিস্টর মিলে, বর্তনী মিলে একটা আইসি তৈরি করা হয়, ইন্টিগ্রেটেড সার্কিট। এবং অনেকগুলো আইসি মিলে কি পাই আমরা? প্রসেসর পাই। কি পাই? প্রসেসর। এবং একটা প্রসেসরের মূলত 3টি অংশ থাকে। কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট, CU, কন্ট্রোল ইউনিট, এবং আরও একটা যেটা রয়েছে র্যাম হচ্ছে কি? তার অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। কি হিসেবে ব্যবহার করা হয়? অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। এই হচ্ছে প্রসেসর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। বাট প্রসেসরের বৈশিষ্ট্য, যেটা প্রসেসরের সর্ববৃহৎ যে বৈশিষ্ট্য বা যেটা মৌলিক বৈশিষ্ট্য, সেটি হচ্ছে প্রসেসর বাইনারি 0 বা 1 ছাড়া কাজ করতে পারে না। প্রসেসর ডেটাকে প্রসেসিং করতে হলে অবভিয়াসলি তার মানটা হতে হবে কি? বাইনারি 0 বা 1। সো ফর এক্সাম্পল, তুমি এ প্রেস করে এটা যদি প্রসেসরের কাছে আসে, প্রসেসর কি তাকে আইডেন্টিফাই করতে পারবে? তাকে নিয়ে কাজ করতে পারবে?
তাকে নিয়ে কাজ করা প্রসেসরের পক্ষে সম্ভব হবে না, কেননা প্রসেসরের যে বৈশিষ্ট্যটা, প্রসেসর তাকে এই কারণেই কাজ করতে পারবে না, কারণ প্রসেসর 0 বা 1 ছাড়া তো কিচ্ছু চিনে না। সো কম্পিউটারকে কমান্ড দিতে হলে, প্রসেসর দ্বারা প্রসেসিং করাতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল কী লাগবে, বাইনারি 0 বা 1 লাগবে। বাইনারি কী লাগবে, 0 বা 1। সো ফার্স্ট অফ অল যেটা করব, আমরা একে প্রসেসরের উপযোগী, ব্যবহার উপযোগী করার চেষ্টা করব। সো চ্যাপ্টার এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3B-এ একটা টপিক রয়েছে এনকোডার ডিকোডার রয়েছে। সো সেই টপিক সম্পর্কিত আমি বিস্তারিত আলোচনা আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। সো তোমরা যারা ভিডিওটি দেখতে চাও বা কনসেপ্টের সম্পর্কে যথেষ্ট আইডিয়া পেতে চাও, তারা সেই ভিডিওটি দেখতে পারো, এনকোডার ডিকোডার। অর্থাৎ ইউটিউবে গিয়ে তোমরা যদি লিখো সাগর আইসিটি কেয়ার, দেন সেখানে প্লেলিস্টে যেতে পারো। প্লেলিস্টে গেলেই দেখবা 3B-এর প্লেলিস্টটাতে এরকম কি এনকোডার ডিকোডার দেওয়া আছে। সো খেয়াল করে দেখো, এই যে এ বাটনটা রয়েছে, এ বাটনটা প্রেস করেছি, এখানে এনকোডিং করার জন্য এনকোডার ডিভাইস রয়েছে। কি ডিভাইস রয়েছে? এনকোডার। সো এনকোডার ডিভাইস সম্পর্কে একটু জাস্ট ধারণা দিই। এনকোডার ডিভাইসের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি ডিজিটাল সার্কিট। এই সার্কিট দ্বারা আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তরিত করা যায়। আনকোডেড ডেটাকে কিসে রূপান্তর করা যায়? কোডেড ডেটায় রূপান্তর করা যায়। সো এই যে আনকোডেড ডেটা বলছি, এটা আসলে কি? মানুষের ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করাই কিন্তু কি এনকোডারের কাজ। সো এই যে মানুষের ভাষাটাকে বলা হচ্ছে আনকোডেড এবং কম্পিউটারের ভাষাটাকে বলা হচ্ছে কোডেড ডেটা, ঠিক আছে? সো এনকোডিং প্রসেসের জন্য এনকোডার কি করে? আনকোডেড ডেটাকে, আমাদের ব্যবহৃত ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। সো আমাদের ব্যবহৃত ভাষা কি? দশমিক বা ডেসিমাল, বা আমাদের সংখ্যা পদ্ধতি কি? দশমিক বা ডেসিমাল, যেটা আমরা চ্যাপ্টার 3-এর প্রথম পর্যায়ে শিখেছি। এখন খেয়াল করে দেখো, আমি যখন এ বাটনটা প্রেস করেছি, এখানে যে এনকোডার রয়েছে, সেই অংশটুকুতে এনকোডারের কাজ হচ্ছে, এনকোডার যে কাজটা করে, এনকোডার হচ্ছে একটা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করে। এটা কি করে? এটা ডেসিমাল ভ্যালু নিবে, ডেসিমাল ভ্যালুকে কিসে কনভার্ট করবে? বাইনারিতে কনভার্ট করবে। বাট এই ডেটাটা, এই যে এ বাটনটা প্রেস করেছি, এসে এনকোডারের কাছে এসে বলছে যে আমাকে বাইনারিতে কনভার্ট করে দাও। যদি এ বাটনটা এসে এনকোডারের কাছে এসে যদি বলে যে আমাকে বাইনারিতে কনভার্ট করে দাও, 0 বা 1-এ কনভার্ট করে দাও, তখন এনকোডার কিন্তু বিব্রত অবস্থায় পড়ে যাবে। কেন পড়ে যাবে? কেননা এনকোডার কিন্তু ডেসিমাল ভ্যালুকেই শুধু বাইনারিতে কনভার্ট করতে পারে। সে তো জানে না এর মান কত, এর কি কোনো ফিক্সড মান আছে? যেমন 1 2 3 আমরা জানি, এরকম তো কোনো মান আমরা কি জানি না। সো এর যেহেতু ফিক্সড কোনো মান নেই, তাহলে এনকোডার কি তাকে বাইনারিতে কনভার্ট করতে পারছে না। সো খেয়াল করে দেখো, এই যে এর একটা মান জানে না বিধায় সে কি কনভার্ট করতে পারছে না। এখানে একটা প্রসেস ব্যবহার করা হয়, এখানে হচ্ছে একটা কোডিং প্রসেস ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? কোডিং প্রসেস। কি কোডিং প্রসেস? এই যে কোড, যেটা নিয়ে আমরা আজকে জানছি, যেটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়ে সাজানো হয়েছে। সো কোডিং প্রসেসটার কাজ কি? কোডিং প্রসেস অনেক ধরনের রয়েছে। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ে বিসিডি কোড নিয়ে জানবো, ASCII কোড নিয়ে জানবো, UBCD কোড নিয়ে জানবো, আবার হচ্ছে ইউনিকোড নিয়ে জানবো। সো এই 4 প্রকারের কোড নিয়ে জানবো। সো এই কোডিং প্রসেসে প্রত্যেকটা প্রকাশ পদ্ধতি আলাদা, বাট গন্তব্য কিন্তু একই। গন্তব্য একই কেন বলছি? গন্তব্য একই এই কারণেই বলছি, কেননা প্রত্যেকটা কোডিং প্রসেসে কিন্তু ডেটাগুলোকে বাইনারিতেই কনভার্ট করে, বাট কনভার্টের পদ্ধতিগুলো আলাদা, জাস্ট এতটুকুই জাস্ট পার্থক্য। সো খেয়াল করে দেখো, এখানে কোডিং প্রসেসে আমি ফর এক্সাম্পল এই যে আমরা 4 প্রকারের কোডগুলো আমরা শিখবো আজকে, যেমন আমি যেগুলোর কথা বললাম, বিসিডি কোড বললাম, ASCII কোড বললাম, ASCII 2 রকম ফরমেশন শিখলাম, UBCD রয়েছে, তারপরে রয়েছে ইউনিকোড। এই কোডিং প্রসেসগুলোতে এই যে 4 ধরনের কোড রয়েছে না, এই যে 4 ধরনের কোড রয়েছে না, এই 4 ধরনের কোড নিয়ে আলোচনা করব। বাট এখন আমি আলোচনার সুবিধার্থে জাস্ট ASCII কোড নিয়ে আলোচনা করছি। কী নিয়ে আলোচনা করছি? ASCII কোড নিয়ে। সো ASCII কোডের বৈশিষ্ট্য হচ্ছে, ASCII কোড যেটা করে থাকে, ASCII কোড প্রত্যেকটা চিহ্ন, অক্ষর, বর্ণ, অঙ্ক বা সংখ্যার জন্য একটা ফিক্সড ভ্যালু নির্ধারণ করে রাখে। কি নির্ধারণ করে রাখে? একটা ফিক্সড ভ্যালু। কি ভ্যালু? বাইনারি ভ্যালু নির্ধারণ করে রাখে। বাইনারি বলতে ডেসিমাল ভ্যালু নির্ধারণ করে থাকে, এবং ডেসিমাল মানের প্রেক্ষিতে কি আমরা একটা বাইনারি মান পাই।
সো অ্যাসকি কোড কী করে, এই যে এ বাটনটা রয়েছে, এ বাটন এই এ অঙ্ক সরি এ অক্ষরের বিপরীতে, এ অক্ষরের বিপরীতে একটা মান ফিক্সড করে রাখে। এর মান যেমন অ্যাসকি কোডে 65, কত 65। সো এই যে একটা অক্ষরের বিপরীতে একটা ডেসিমাল মান যে আমরা ফিক্সড করে রেখেছি, ডেসিমাল বা দশমিক মান যে ফিক্সড করে রেখেছি, এটাকে বলা হয় কোডিং। এই কোডিং করার জন্যই কি লাগে, কোড লাগে, এবং কোড করার অনেক ধরনের প্রসেস রয়েছে। অনেক ধরনের বলতে আমরা এইচএসসি সিলেবাসে 4 ধরনের শিখব। এই 4 ধরনের উল্লেখযোগ্য কোডগুলো পুরো বিশ্বব্যাপী কি ব্যবহার করা হয়ে থাকে। সো খেয়াল করে দেখো, এ আলফাবেটটার বিপরীতে কোডিংয়ে অ্যাসকি কোডে একটা ফিক্সড ডেসিমাল মান বের করা আছে। এখন এই ডেসিমাল মানটা যখন এনকোডারের কাছে যাবে, এনকোডার খুব সহজেই এই ডেসিমাল মানটার বাইনারি বের করে দিতে পারবে। যেমন 65 ডেসিমালটার মান হচ্ছে 10000001। ওকে, তোমরা এটা বের করে দেখতে পারো, ক্যালকুলেটর মেথডে দেখতে পারো, এবং ক্যালকুলেটর মেথড বা হাতের বের করার নিয়মও দেখতে পারো। এটাও আমার টিউটোরিয়ালে দেওয়া আছে তোমাদের চ্যাপ্টার 3 এর গ্রুপে। হ্যাঁ, এই জিনিসটা আমি কিন্তু কি আলোচনা করেছি ফেসবুক চ্যাপ্টার 3 এর গ্রুপে, এটা কি আলোচনা করেছি। সো এই গেল এনকোডার। এনকোডার কী করলো, একটা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করলো। কেন বাইনারিতে কনভার্ট করলো? প্রসেসরের ব্যবহারের জন্য। প্রসেসর এবার সেই ডেটাটাকে কী করতে পারবে, প্রসেসিং করতে পারবে। সো প্রসেসরের ফার্স্টে ALU অ্যারিথমেটিক লজিক ইউনিটে সে যাবে, সেখানে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে সেটা হবে, না হলে সেই প্রসেসর থেকে ডেটাটা কন্ট্রোল ইউনিট এবং র্যাম হয়ে অস্থায়ীভাবে কিছু সময় সংরক্ষিত থাকবে, হয়ে কি ডিকোডারের কাছে চলে আসবে। ডিকোডারের কাজ কি? ডিকোডারের কাজ হচ্ছে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা। কোডেড ডেটা বলতে বাইনারিকে ডেসিমালে রূপান্তর করা। সে আবারও কী করবে, এই বাইনারিটাকে, যে বাইনারিটা আমরা পেলাম, সে বাইনারিটাকে ডেসিমালে রূপান্তর করে দিবে। সো তুমি প্রেস করেছো এ, বাট তোমার যদি মনিটরে প্রদর্শন করা হয় 65, তোমার কি মাথা ঠিক থাকবে? অবশ্যই থাকবে না। কিংবা প্রসেসরের যে মানটা গিয়েছিল 1 0 মানে 65 এর বাইনারি, এটা যদি প্রদর্শন করে তোমার কি মাথা ঠিক থাকবে? অবশ্যই না। সো এই জন্য যেটা করা হয়, প্রসেসরের ডেটাটাকে ডিকোডারের মধ্য দিয়ে পাঠানো হয়, যেটা ফার্স্টে সেটাকে কী করে, ডেসিমালে কনভার্ট করে। এবার আমাদের এই কোডিং প্রসেসটা আরও একবার ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? ডিকোডারের পরে। এনকোডারের আগে এবং কি ডিকোডারের পরে। ডিকোডার কি করে, ডিকোডারের পরে এই কোডিং প্রসেসটা যখন তার কাছে 65 ভ্যালুটা আসে, তখন সে 65 ভ্যালুটাকে দেখতে পেয়ে বলে, ও আচ্ছা 65 মানে তো এ, যেটা কিনা ফিক্সড করে দেওয়া আছে। আসলে এই 4 রকমের পদ্ধতির মধ্যে তুমি যে কোনো এক রকমের পদ্ধতি তুমি ব্যবহার করতে পারবা। অর্থাৎ তুমি অটোমেটিক্যালি সফটওয়্যার দ্বারা, অপারেটিং সিস্টেমের সফটওয়্যার দ্বারা বাই ডিফল্ট অবস্থায় সেটা কিন্তু কি অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবা। যেগুলো আমরা ব্যবহার করে থাকি আসলে মূলত উইন্ডোজ, যখন আমরা যখন কম্পিউটার কিনে আমাদের কিন্তু উইন্ডোজ কিন্তু কি ইনস্টল করতে হয়। উইন্ডোজ ইনস্টল করার সময় উইন্ডোজের ভিতরে কিন্তু কি এই কোডগুলো কি ফিক্সড করে দেওয়া থাকে যে তুমি কোন কোডটা ব্যবহার করো। সো উইন্ডোজের ক্ষেত্রে এক একটা উইন্ডোজ বা এক একটা কোম্পানি, মাইক্রোসফট বা আদার্স ক্ষেত্রে লিনাক্স বা যেগুলো কোম্পানি রয়েছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের কোডগুলো আলাদা হতে পারে, বাট প্রকাশের পদ্ধতি কিন্তু কি সেম। সো এই যে এখানে আবারও কোডিং প্রসেসটা ব্যবহার করা হয়। কোডিং প্রসেসটা কেন ব্যবহার করা হয়? কোনো মানের প্রেক্ষিতে মানটা প্রকাশ করার জন্য, ডেসিমালে মানের প্রেক্ষিতে সেই অঙ্কটা কি প্রদর্শনের জন্য। সো এখন কি আমার কি প্রদর্শন করবে? এই আলফাবেটটা প্রদর্শন করবে। কি প্রদর্শন করবে? এই আলফাবেটটা প্রদর্শন করবে। তবে দেখো, এই অ্যালফাবেট এ প্রেস করার পরে প্রসেসিং হয়ে এই যে এটা যে আমাদের স্ক্রিনে আসে, এটা কিন্তু এত সহজে আসে না। সো তুমি যদি লিখতা 5 যোগ 7, তুমি যদি এখানে বোঝাতে চেষ্টা করতা 5 যোগ 7, 5 চাপ দিতা, 5কে সে কনভার্ট করতো, 5-এর বাইনারি প্রসেসর সে রূপান্তর করতো। 5-এর বাইনারি হতো 101, 5-এর বাইনারি হতো 101। যোগের জন্য সে একটা বাইনারি কনভার্ট করে নিত 101011। তারপরে 7-এর জন্য সে একটা বাইনারি কনভার্ট করে নিত। প্রসেসর এবার এই ডেটাগুলোকে ALU এ প্রসেসিং করতো। এবার গাণিতিক প্রক্রিয়াকরণ, ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, গাণিতিক প্রক্রিয়াকরণ অংশের মধ্যে কি সেই কাজগুলো কি করতো। করার পরে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি র্যামে সংরক্ষণ করে রাখতো।
এবার ডেটাটাকে দেখো 5 এবং 7 যোগ করলে কত হয়, এবার হচ্ছে ডেটাটা তার কাছে উপস্থাপন হলো, এভাবে 5 এবং 7 যাওয়ার পর তার কাছে ডেটাটা বের হলো 1100, মানে 12 এর বাইনারি বের হলো। কি বের হলো? 12 এর বাইনারি বের হলো। ঠিক আছে, কোডিং এনকোডিং শেষ করে প্রসেসরের প্রসেসিং হয়েছে, ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট গাণিতিক প্রক্রিয়াকরণ অংশে। তারপরে যে বাইনারি ডেটাটা মান বের হয়েছে, বাইনারি ডেটাটার মান ডিকোডার কি করে, সেই বাইনারি মানটাকে ডেসিমালে কনভার্ট করে। ডেসিমালে কনভার্ট করলে কত হয়? 12 হয়। সো 12টা এখন এখানে আসলো, 12টা এখানে আসলো কোডিংয়ে। কোডিংয়ে কিন্তু খেয়াল করে দেখো 12কে কিন্তু কনভার্ট করা লাগে। তোমাদের কি মনে হয় 12কে কি কনভার্ট করা লাগে? হ্যাঁ, তোমার কোডিং সিস্টেম অনুযায়ী 12কে কনভার্ট করা লাগতে পারে। যেমন অ্যাসকি কোডে 0 এর মান 48, 1 এর মান 49, 2 এর মান 50, এভাবে 9 এর মান 57 পর্যন্ত। ওকে, সো এই কোডিংয়ের মধ্যে হয়ে হয়ে তখন কি আমাদের মনিটরে প্রদর্শন করে 5 + 7 12। সো এভাবেই কিন্তু প্রসেসরের ব্যবহার উপযোগী করার জন্য আমরা বিভিন্ন ধরনের কোডিং সিস্টেম ব্যবহার করি। সো আমরা স্টার্ট করব এক সাইড থেকে কোডিং সিস্টেমগুলো। প্রথমত কোডিং সিস্টেমের আমরা যেটা নিয়ে আলোচনা করব, বিসিডি কোড নিয়ে কথা বলবো। কী নিয়ে কথা বলবো? বিসিডি কোড। আসলে বিসিডি কোড অনেক ধরনের রয়েছে, মূলত 6 প্রকারের বিসিডি কোড রয়েছে, সেগুলো নিয়ে আমরা শিখব। সো আমরা টপিক স্টার্ট করি বিসিডি কোড দিয়ে। বিসিডি, ওকে, বিসিডি। সো বিসিডি কোড মানে বোঝানো হয়েছে বাইনারি কোডের ডেসিমাল। কি বলা বোঝানো হয়েছে? বাইনারি। সিতে কোড না কিন্তু কোডেড। সিতে কি বোঝানো হয়ে থাকে? কোডেড। ঠিক আছে। আর ডিতে বোঝানো হয় ডেসিমাল। ওকে, বাইনারি কোডেড ডেসিমাল। তো খেয়াল করে দেখো, বিসিডি কোড এমন একটি কোডিং পদ্ধতি যেটা একটা ডেসিমাল বা দশমিক ভ্যালুকে কিসে কনভার্ট করে? বাইনারিতে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? বাইনারিতে কনভার্ট করে। সো ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেখাই, যেমন তোমাদেরকে আমি 4 এর দেখাই। ওকে, 4 হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, তাই না? 4 হচ্ছে কি একটা ডেসিমাল ভ্যালু। এই ডেসিমাল ভ্যালুটাকে যদি তোমাকে বলা হয় বাইনারিতে কনভার্ট করো, কিসে কনভার্ট করো? বাইনারিতে কনভার্ট করো। সো বাইনারিতে যদি কনভার্ট করতে বলা হয়, সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে তোমরা দেখেছো দশমিক বা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে রূপান্তর করতে হলে একটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কি ভাগ করতে হয়। সেই ডেটাটাকে কি করতে হয়? ভাগ করতে হয়। কত দ্বারা ভাগ করতে হয়? যেই সংখ্যায় আমরা যাচ্ছি তার বেস দ্বারা। এটা ডেসিমাল সংখ্যাকে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যেই সংখ্যা পদ্ধতিতে যায় তার বেস দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। সো 2 দ্বারা 4কে ভাগ করলে ভাগফল কত দাঁড়ায়? ভাগফল দাঁড়ায় 2। এবং ভাগশেষ কত হয়? ভাগশেষ 0। ওকে, আমি আবারও ভাগ করব, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কি ভাগ করতে থাকবো। সো 2 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল কত দাঁড়াবে? 2 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল দাঁড়াবে 1। কত দাঁড়াবে? 1। এবং ভাগশেষ কত দাঁড়াবে? ভাগশেষ দাঁড়াবে 0। কত দাঁড়াবে? 0। সো খেয়াল করে দেখো, এখানে আমার ভাগফল এখনও 0 হয়নি, বিধায় কি আমাকে আবারও 2 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে প্রসেস বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য। সো 2 দ্বারা 1কে ভাগ করলে ভাগফল কত হয়? আমরা এই ক্ষেত্রে জানি এই ভাগ পদ্ধতিটা একটু বিকল্প ধারার ভাগ পদ্ধতি। এখানে আমরা জানি বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগফল অলওয়েজ কত হয়? অলওয়েজ 0 হয়। কত হয়? অলওয়েজ 0 হয়। এবং ভাগশেষ কত হয়? যাকে আমি ভাগ করছি, কাকে আমি ভাগ করছি? 1কে ভাগ করছি, তাই না? এখানে আমি এই 1কে ভাগ করছি, সো এই 1টাই কি এখানে চলে আসবে ভাগশেষ হিসাবে। সো 2 দ্বারা 4কে ভাগ করলাম, ভাগফল 2, ভাগশেষ 0। 2 দ্বারা 2কে ভাগ করলাম, ভাগফল 1, ভাগশেষ 0। 2 দ্বারা 1 মানে বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করলাম, ভাগফল 0, ভাগশেষ 1। এখন এই ডেটাগুলো, এই যে ভাগশেষগুলো হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত উত্তর। এবং ডেটাগুলো লিখতে হবে নিচ থেকে উপরে, কেননা সবার নিচের যে ভাগশেষ আছে সেটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট মানে সর্বোচ্চ, সিগনিফিকেন্ট মানে গুরুত্ব। এখানে বুঝতে হবে সিগনিফিসেন্ট এবং সিগনিফিকেন্টের মধ্যে পার্থক্য রয়েছে। সিগনিফিকেন্ট মানে গুরুত্বের, আর সিগনিফিসেন্ট মানে হচ্ছে কি উল্লেখযোগ্য।
সো এখানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, তারপরে এটাকে বলা হয় এলএসবি, সবার উপরে যে ভাগশেষটি থাকে সেটা হচ্ছে কি এলএসবি, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। সো অ্যান্সার লেখার সময় এমএসবি টু এলএসবি লিখতে হয়, মানে এমএসবি থেকে মানটা লেখা শুরু করতে হয়। সো মানটা কি 100 100। এটা হচ্ছে কি ভাগ পদ্ধতি, যেটা আমি সংখ্যা পদ্ধতির রূপান্তরে শিখে এসেছি। খেয়াল করে দেখো, এটা ছাড়াও কিন্তু একটা পদ্ধতি রয়েছে, এটা ছাড়াও একটা পদ্ধতি রয়েছে। কি পদ্ধতিটা হচ্ছে 1-4 পদ্ধতি, 1-4 পদ্ধতি। ঠিক আছে, এখানে কাকে প্রকাশ করা লাগবে? 4 ডেসিমাল সংখ্যাটাকে। তো এখানে নিয়মটা হচ্ছে তুমি প্রত্যেকবার ডাবল ফিগার লিখবা, 1 লিখবা। 1কে প্রকাশ করতে হলে শুধু 1ই লাগে, ঠিক আছে। বাট 2কে প্রসেস করতে হলে কি 1 দ্বারা প্রকাশ করা যাবে না? 2কে প্রসেস করতে হলে আমাকে আরও একটা ডাবল ফিগার নিতে হবে 2, আরেকটা ডাবল ফিগার নিতে হবে কি 2। সো 2 এর জন্য 2 লাগে, 1 লাগে না। সো এই জন্য 2 এর বাইনারি হয়, এই জন্য 2 এর বাইনারি হয় 1 0, মানে যেটা লাগে সেটার জন্য 1, যেটা লাগে না সেটার জন্য কি 0। 3 এর জন্য খেয়াল করে দেখো, 3 এর জন্য একটু ভালো করে খেয়াল করলে তোমরা দেখবা যে 3 এর জন্য কিন্তু 2 এবং 1, এই দুজনকে যদি যোগ করি, 2 এবং 1 যোগ করলে কত হয়? 3 হয়, তাই না? সো 3 এর বাইনারি কত দাঁড়াচ্ছে? 3 এর বাইনারি যেহেতু দুইটাই লাগে, তাহলে কি দুইটাই 1। 4 এর ক্ষেত্রে কিন্তু 2 এবং 1 যোগ করে 4 পাওয়া যায় না, 4 এর ক্ষেত্রে কিন্তু এটা পাওয়া যায় না। সো 4 এর ক্ষেত্রে যেটা করা হয়, যেহেতু 1 এবং 2 দ্বারা 4কে বাস্তবায়ন করা সম্ভব না, আরও ডাবল ফিগার নেওয়া হয়, 1 2 4 নেওয়া হয়। 4 এর জন্য জাস্ট কি লাগে? 4 এর জন্য জাস্ট 4 লাগে, এবং বাকি দুইটা যেহেতু লাগে না, সেহেতু কি যেটা লাগে সেটার জন্য 1, এবং যে দুইটা লাগে না সেই দুইটার জন্য কি ব্যবহার করা হয়? 0 ব্যবহার করা হয়, ঠিক আছে। সো এই হচ্ছে প্রত্যেকটা সংখ্যার বিপরীতে বাইনারি মান প্রদর্শনের উপায়। যখন 5 হবে, 5 এর জন্য যেমন 4 এবং 1 লাগে, ঠিক আছে, তখন 101 হবে। 6 যখন হবে, 6 এর জন্য 4 এবং 2 লাগে, ওকে, তখন কি 110 হয়ে যায়। যখন 7 লাগে, তখন তিনটাই লাগে, 1 2 4 তিনটাই কিন্তু যোগ করা লাগে, তাহলে কিন্তু কি 7 হয়। বাট যখন 8 চাইবা, তুমি যখন 8 এর মান প্রদর্শন করতে চাইবা, 1 2 4 দিয়ে কিন্তু হবে না, কারণ এই তিনটা যোগ করলে 7 হয় সর্বোচ্চ। সো তখন কি করতে হবে? তোমাকে আরও ডাবল ফিগার নিয়ে আসতে হবে। 4 এর ডাবল ফিগার কত? 8। সো 8 এর জন্য জাস্ট 8 লাগে, বাকিগুলো লাগে না। সো 1 0 0 0 হয়ে যাবে। সো এই হচ্ছে প্রত্যেকটা ডেসিমালের বিপরীতে বাইনারি মানের পদ্ধতি। সো এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা বা অঙ্কের বিপরীতে মানগুলো নিয়ে আসছি, কিন্তু মানগুলো নিয়ে আসার জন্য 1-4 প্রসেস ব্যবহার করছি, 1-4 প্রসেস ব্যবহার করছি, তাই তো। সো 4 এর জন্য জাস্ট 4 লাগে, বাকি দুইটা লাগে না। সো যেটা লাগে সেটার জন্য 1 দিয়েছি, এবং যে দুইটা লাগে না সেই দুইটা দ্বারা কি দিয়েছি? 0 দিয়েছি। এটাই হচ্ছে কি একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের প্রক্রিয়া। এতক্ষণ কিন্তু আমি রূপান্তরের প্রক্রিয়া দেখাচ্ছিলাম, কিন্তু বিসিডি কোড কিন্তু এটা বলে না। বিসিডি কোডের নিয়মটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, সেম দেখো এই একই ডেসিমাল সংখ্যাটাকে বিসিডিতে রূপান্তর করলে, বিসিডি লিখেছি, কি লিখেছি দেখো, বেজে কিন্তু আমি বিসিডি লিখেছি, তাই বলে তোমার এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই যে বিসিডি তাহলে কোনো সংখ্যা পদ্ধতি। বিসিডি কিন্তু কোনো সংখ্যা পদ্ধতি না, বিসিডি একটা কোডিং পদ্ধতি, এবং এই কোডিং পদ্ধতিটা একটা ডেসিমাল সংখ্যাকে, শুধুমাত্র একটা ডেসিমাল সংখ্যা বলতে 0 1 2 3 4 5 6 7 8 9 এই অঙ্কগুলোকে, এই ডেসিমাল অঙ্কগুলোকে বাইনারিতে কনভার্ট করে। বাট কনভার্ট করার প্রক্রিয়াটা সংখ্যা পদ্ধতি থেকে আলাদা। কেমন আলাদা? বিসিডি রূপান্তরের ক্ষেত্রে এখানে 1 2 4 8 ফর্মুলা ব্যবহার করে। কি ব্যবহার করে? এই যে একটু আগে আমরা 1 2 4 দিয়ে করলাম না, বিসিডি রূপান্তরের ক্ষেত্রে 1 2 4 8 ফর্মুলা ব্যবহার করে। এই চারটি ফর্মুলা সে ব্যবহার করে। ফর এক্সাম্পল 4 এর জন্য খেয়াল করে দেখো, 4 এর জন্য জাস্ট 4ই কিন্তু লাগে, এবং বাকিগুলো কিন্তু লাগে না। সো যেটা লাগে না সেটার জন্য 0, যেটা লাগে সেটার জন্য 1, যেগুলো লাগে না সেগুলোর জন্য 0। সো তুমি ভাবতে পারো যে বামের এই শূন্যটা দেওয়ার প্রয়োজনই কী ছিল? 8 তো এক্ষেত্রে প্রয়োজন ছিল না, আমি 1 2 4 দিয়ে তো 4 কনভার্ট করতে পারতাম। বাট না, এখানে অবভিয়াসলি প্রয়োজন হোক বা না হোক 1 2 4 8 ফর্মুলাই ব্যবহার করা লাগবে। কেন লাগবে? কেননা বিসিডি কোড
যেটা যেটা সমর্থন করে প্রত্যেকটি অঙ্কের বিপরীতে, এটা একটা অঙ্ক না, এই সংখ্যাটি একটি অঙ্ক দ্বারা গঠিত। যেমন 72 যে সংখ্যাটি রয়েছে, 72 সংখ্যাটি দুইটি অঙ্কের সমন্বয়ে গঠিত। বিসিডি কোড এটাই বলে যে প্রত্যেকটি অঙ্কের বিপরীতে 4টা করে বিট বের হবে। কয়টা করে বিট বের হবে? অবশ্যই 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 4টা করে বিট বের হবে। কি করে বের হবে? 4টা করে বিট। সো এই যে 1 2 4 8 দিয়ে যে বিসিডি রূপান্তর করলাম, এটাই হচ্ছে কি বিসিডির রূপান্তর প্রক্রিয়া। বাট এটা কিন্তু বিসিডির একমাত্র রূপান্তর প্রক্রিয়া না, বিসিডি কিন্তু অনেক ধরনের হয়, বিসিডি কোড অনেক ধরনের হয়। যেমন 1 2 4 8 আছে, 1 2 4 7 রয়েছে, 1 2 4 5 রয়েছে, 1 2 4 2 রয়েছে, তারপরে 3 2 4 6 রয়েছে। সো এইগুলো প্রত্যেকটাই, এগুলো যে প্রত্যেকটাই সিকোয়েন্স দেখালাম আমি, এই প্রত্যেকটাই কিন্তু কি বিসিডি এর রূপান্তর প্রক্রিয়া। বিসিডি এর অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, তবে বর্তমান বিশ্বে, বর্তমান যুগে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 1 2 4 8 ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? 1 2 4 8 ফর্মুলাটাই ব্যবহার করা হয়। এই জন্য 1 2 4 8 ফর্মুলাকে বলা হয় এন বি সি ডি। বিসিডি তো মানে তোমরা জানি, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, এবং এখানে যে এন অ্যালফাবেটটা ব্যবহার করা হয়েছে, এন মানে বোঝানো হয়েছে ন্যাচারাল। কি বোঝানো হয়েছে? ন্যাচারাল, ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। কি বোঝানো হয়? ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। সো খেয়াল করে দেখো, একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছি, আমাদের প্রয়োজনীয় 3টা বিট ছিল, সেটা দ্বারা আমরা কি কনভার্ট করেছি। এবং খেয়াল করে দেখো, একটা ডেসিমাল সংখ্যাকে যখন বিসিডি কোডে রূপান্তর করেছি, এই অঙ্কটির বিপরীতে কয়টি আমরা বাইনারি বিট পেয়েছি? অবভিয়াসলি 4টি বাইনারি বিট পেয়েছি। সো অনেকে বলে থাকো বিসিডি কোড 4 বিটের, অনেকে আবার এটা নিয়ে তর্ক করো এটা 8 বিটের, অনেকে এটাকে নিয়ে তর্ক করো এটা 12 বিটের। বাট তোমাদের সকলেরই ধারণা ভুল। এই কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকতে হবে। বিসিডি কিন্তু কোনো ফিক্সড বাইনারি বিটের সমন্বয়ে কিন্তু গঠিত না। বিসিডি কিন্তু কোনো ফিক্সড বাইনারি বিটের সমন্বয়ে গঠিত না। কেননা বিসিডি কোডে প্রত্যেকটি ডেসিমাল ভ্যালুর অঙ্ক, প্রত্যেকটা ডেসিমাল সংখ্যার একটি অঙ্কের বিপরীতে 4টি করে বাইনারি বিট পাওয়া যায়। কয়টি করে বাইনারি বিট পাওয়া যায়? 4টি করে বাইনারি বিট পাওয়া যায়। সো যদি একটি অঙ্ক থাকে 4 বিট, যদি 2টি অঙ্ক থাকে 8 বিট, 3টি অঙ্ক থাকে 12 বিট। সো এটা ডিপেন্ড করে ডেসিমাল সংখ্যার অঙ্কের উপরে। সো এই জিনিসটা আমি আরও একটু সহজভাবে উপস্থাপন করি, আর একটা উদাহরণ দিয়ে উপস্থাপন করি। ফর এক্সাম্পল, যদি বলা হয় 72 একটা ডেসিমাল সংখ্যা, এটার বাইনারি কত? এটার বাইনারি কত? সো এটার বাইনারি বের করার জন্য তুমি অবভিয়াসলি সেই ভাগ পদ্ধতি অবলম্বন করবা, নাহলে কি 1 2 4 ফর্মুলাগুলো ব্যবহার করবা। সো খেয়াল করে দেখো, তুমি যদি এখানে 1 2 4 ফর্মুলাটা ব্যবহার করতে যাও, 1 2 4 এই 3টাকে যোগ করে বাইনারিতে রূপান্তর করছি, বিসিডিতে কিন্তু না। তো খেয়াল করে দেখো, এই ডেসিমাল ভ্যালুটাকে 1 2 4 দ্বারা তুমি যদি কনভার্ট করতে চাও, 1 2 4 যোগ করলে কত হয়? 7 হয়। আমার কি এখানে 7 আছে? আমার সংখ্যাটা কত? আমার সংখ্যাটা হচ্ছে 72। সো 8 যদি নাও, তাহলে এই সবগুলোকে যোগ করলে কত হবে বলো তো? এই সবগুলোকে যোগ করলে কত হবে? এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে লাস্টের যে অঙ্কটা থাকবে, এই সবগুলোকে যোগ করলে সেই অঙ্কটা, লাস্টের অঙ্কটার ডাবলের 1 কম হবে। মানে বিষয়টা কি বলছি? লাস্টের অঙ্কটা কত আছে তোমরা খেয়াল করে দেখো, 8 আছে, 8-এর ডাবলের 1 কম। 8-এর ডাবল কত? 16। 16-এর 1 কম কত? 15। ঠিক আছে, মানে সবগুলোকে যোগ করলে 15 হবে। চলো দেখে আসি, 8 4 যোগ করলে 12, 12 এবং 2 যোগ করলে 14, 14 এবং 1 যোগ করলে কত হয়? 15 হয়। ঠিক আছে, সো আমার কি 15 মেনানো লাগবে না, আমার 72, মানে অনেক দূর যেতে হবে। সো 8-এর ডাবল নিব 16, এই সবগুলোকে যোগ করলে কত হয়? লাস্টের অঙ্কটি ডাবলের 1 কম, লাস্টের অঙ্ক 16 বা লাস্টের সংখ্যাটি হচ্ছে 16, 16-এর ডাবল কত? 32, 32-এর 1 কম 31 হবে। চলো মিলিয়ে দেখি, 16 এবং 8 24, 24 এবং 4 28, 28 এবং 2 30, 30 এবং 1 31। সো 31 তো আমার প্রয়োজন নেই, আমি আবারও ডাবল ফিগার করব। এবার কত হবে বলো তো? এবার হবে লাস্ট, আমি যেটা লিখেছি এবার 32 লিখেছি,
লাস্টের ভ্যালুটা হচ্ছে কত 32, 32-এর ডাবলের এক কম, 32-এর ডাবল কত 64, 64-এর এক কম মানে কি 63, 63ও তো লাগবে না আমার। সো আমি আবারও ডাবল ফিগার লিখি, সেটা লিখলাম, এবার লিখলাম 64, 32-এর ডাবল হচ্ছে 64। সো এই সবগুলোকে যদি যোগ করি, সবগুলোকে যোগ করলে কি হবে, এটা ডাবলের এক কম, ডাবলের এক কম বলতে 64-র ডাবল হচ্ছে 128, 28-এর এক কম হবে কত 127। তো তুমি সবগুলো অঙ্ককে যোগ করলে দেখতে পারবা 127 হয়, বাট আমার 127 লাগবে না, আমার 72 লাগবে, 72 মেলাতে হবে। সো 72 মেলানোর জন্য 64 থেকে শুরু করব, 64 তো লাগবেই, 64 এবং 32 যোগ করলে কিন্তু 96 হয়ে যায়, আমার 96 লাগবে না। 64 এবং 16 যোগ করলে কত হয়ে যায় 80 হয়ে যায়, 80ও লাগবে না। 64 এবং 8-এ কত হয়, 64 এবং 8 যোগ করলে কত হয়ে যায় 72 হয়ে যায়। এখানে খেয়াল করে দেখো আমার বাকি ভ্যালুগুলো কিন্তু কি লাগে না, বাকি ভ্যালুগুলো কিন্তু কি আমার প্রয়োজন হয় না। সো যেটা প্রয়োজন হয় সেটার জন্য আমরা 1 দিলাম, এটা লাগে না, এটা লাগে না 0 0, এটা প্রয়োজন 1, এই দুইটা লাগে না তাই কি 0 দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে প্রসেস পদ্ধতি। সো খেয়াল করে দেখো এখানে শুধু আমরা 1 2 4 8 কিন্তু ব্যবহার করিনি, প্রয়োজন মোতাবেক কিন্তু কি এটাকে ক্রমান্বয়ে কিন্তু কি ডাবল ফিগারে নিয়ে যেতেই থেকেছি। এটা হচ্ছে বাইনারি পদ্ধতি, বাইনারির শর্টকাট পদ্ধতি। বাট একটা ডেসিমাল সংখ্যা সেটাকে যদি বিসিডি কোডে রূপান্তর করতে বলে, তাহলে কি করবা, প্রত্যেকটা অঙ্কের বিপরীতে 4টা করে বিট পাবা। 7-এর জন্য কি করবা, 7-এর জন্য দেখো ওই যে 1 2 4 8 ব্যবহার করবা। 7-এর জন্য কি লাগে 4 2 1 লাগে, 8 তো লাগে না, সো 8 লাগে না তাই কি 0, এই 3টা লাগে তাই কি 1 1 1। 2-এর জন্য কি হয়, 2-এর জন্য খেয়াল করে দেখো, 2-এর জন্য জাস্ট 1 2 4 8-এর মধ্যে খেয়াল করে দেখো, 2-এর জন্য 1 2 4 8-এর মধ্যে জাস্ট 2 লাগে, বাকিগুলো কি লাগে না, বাকিগুলো লাগে না। সো যেগুলো লাগে না সেইগুলোর জন্য বাইনারি বিট 0 0, যেটা লাগে সেটার জন্য 1, যেটা লাগে না সেটার জন্য কি 0। ওকে, সো প্রত্যেকটা অঙ্কের জন্য কয়টা করে বিট পাই, কয়টা করে বাইনারি বিট পাই, 4টি করে বাইনারি বিট পাই। কয়টি করে 4টি করে বাইনারি বিট পাই। সো তোমার মনে তোমার সেন্স অফ হিউমার হয়তো বা বলছে যে তোমরা এরকম প্রসেস কোথাও না কোথাও করেছো, তোমার একটু ঘটকা লাগছে যে এরকম কি কোথাও করেছি এই প্রসেসটা। হ্যাঁ, তোমরা যদি এরকম ভেবে থাকো অবশ্যই সঠিক ভাবছো, তোমরা এটা সংখ্যা পদ্ধতির রূপান্তরে করেছো। কোথায় করেছো, সংখ্যা পদ্ধতির রূপান্তরে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে যখন বাইনারিতে কনভার্ট করতা তখন ঠিক সেম প্রসেসটাই অবলম্বন করতা। 1 2 4 8 দিয়ে প্রত্যেকটা অঙ্কের বিপরীতে 4টা করে বাইনারি বিট পেতাম। যেমন এটা যদি হেক্সাডেসিমালের 7 2 হতো, প্রত্যেকটি অঙ্ককে একইভাবে বাইনারিতে কনভার্ট করা লাগতো। 7-এর জন্য 0 1 1 1, 2-এর জন্য 0 0 1 0 লিখতে হতো। অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তরের জন্য যে প্রসেসটা ব্যবহার করা হয়, প্রত্যেকটি অঙ্কের বিপরীতে 4টি করে বাইনারি বিট। বিসিডির ক্ষেত্রে ঠিক সেম প্রসেসই ব্যবহার করা হয়, বাট এটা কিন্তু একটা হেক্সাডেসিমাল না, এটা হচ্ছে একটা ডেসিমাল বা দশমিক সংখ্যা, সেটাকে বাইনারিতে রূপান্তরের জন্য। আসলে বিজ্ঞানীরা পূর্বে একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য সেই ভাগ পদ্ধতি বা 1 2 4 8 তাদের কাছে ছিল না এই প্রসেসটা, তো তারা বেশ কঠিন মনে করতো সেই ভাগ পদ্ধতিগুলো, ভাগফল বসানো, আবারও ভাগশেষ বসানো, MSB to LSB, তারা এগুলো হয়তো বা তাদের কাছে প্রসেস ছিল না, নাহলে তাদের কাছে কঠিন মনে হতো। সো তারা কম্পিউটারকে তো 0 বা 1 দ্বারাই বোঝানো লাগবে, সো তারা বোঝানোর জন্য তারা হয়তো বা বিসিডি কোডিং পদ্ধতিটা আবিষ্কার করেছিল, বাট বিসিডি কোডিং পদ্ধতি বর্তমানে ব্যবহার করা হয় না, খুব কম। ঠিক আছে, সো আশা করি বিসিডি কোড সম্পর্কিত ধারণাটা পেলা। এবার আসা যাক, তোমাকে বিসিডি কোডের কিছু কোশ্চেন সলভ করে দিব। সো বিসিডি কোডের একটি প্রশ্ন, বোর্ড কোশ্চেন, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2016 সালের কোশ্চেন। সেখানে বলা হয়েছে 7 2, এই যে আমরা যেটা সলভ করলাম না, 7 2 এর বিসিডি কোড কোনটি? দেখতে পাচ্ছ অ্যান্সারটা, 7 2 এর বিসিডি কোড কোনটি? এইটি। প্রত্যেকটি অঙ্কের বিপরীতে 4টি করে বাইনারি বিট পেলাম। কয়টি করে বাইনারি বিট পেলাম? 4টি করে বাইনারি বিট পেলাম। আবার প্রশ্নটা এরকমও আসতে পারে, যেমন রাজশাহী বোর্ড 2016 সালের কোশ্চিনে বিসিডি কোড সম্পর্কিত একটা কোশ্চিন এসেছিল।
যে 7-8 একটা ডেসিমাল সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করলে আউটপুট কত বের হয়? 7 এর জন্য 3টি বিট, 7 এর জন্য 4টি বিট, 0 1 1 1, এবং 8 এর জন্য 1 0 0 0। ঠিক আছে, প্রত্যেকটির জন্য 4টি করে বিট পেয়ে গেছি। এটা হচ্ছে অ্যান্সার। এটা ছিল রাজশাহী বোর্ড 2016 সালের কোশ্চিন। সো এই হচ্ছে এমসিকিউ রিলেটেড কোশ্চিন। বাট আরও একটা জিনিস পড়ে থাকে তোমার সৃজনশীলের কয় তো পরেই কোড কি। সৃজনশীলের ক্ষয় এক ধরনের প্রশ্ন পড়ে থাকে, সেটা হচ্ছে সেখানে প্রশ্নে বলা হয় একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কিংবা বিসিডি কোডে রূপান্তর করলে কোনটির ক্ষেত্রে অতিরিক্ত বাইনারি বিট ব্যবহার করা হয়, কোনটিতে অতিরিক্ত বাইনারি বিট ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, মানে বোঝাতে চাচ্ছে এই ডেসিমাল সংখ্যাটাকে বিসিডি কিংবা বাইনারিতে রূপান্তর করলে কোনটিতে অধিক সংখ্যক বাইনারি বিট ব্যবহার করা হয়। সো 78-এর জন্য ওই যে আমরা সেই ফর্মুলাটা লিখি, একটু আগে যে লিখছিলাম 1 2 4 8 16 32 64। সো 78 মিলানোর জন্য 64 এবং 8 72 এবং 4 কত হয়? 76 এবং কি 2 লাগে, এবং বাকিগুলো লাগে না। কোনগুলো লাগে না? 32 লাগে না, 16 লাগে না, এবং কি 1 লাগে না। সো খেয়াল করে দেখো, এটার বাইনারি দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 2টা 0 3টা 1 একটা 0। সো এভাবে কিন্তু কি বাইনারি বের করা যায়। তোমরা ভাগ করে করতে পারবা, ক্যালকুলেটর দিয়েও করতে পারবা। ক্যালকুলেটরের প্রসেস আমি তোমাদেরকে শেখানো হয়েছে। সো খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা সংখ্যার বিপরীতে বাইনারি বিট কিন্তু কি আমি বসিয়ে দিয়েছি। ডেসিমালে বিসিডি কোডে যখন রূপান্তর করেছি, প্রত্যেকটার বিপরীতে 4টা করে বাইনারি বিট বসিয়েছি। অর্থাৎ একটা ডেসিমালকে যখন বাইনারিতে কনভার্ট করলাম, এখানে যে ডেটাগুলো পেয়েছি, ডেটাগুলো একটু অ্যানালাইসিস করে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ বাইনারি সংখ্যার অন্তর্গত প্রত্যেকটি অঙ্ককেই বিট বলা হয়ে থাকে। তো এখানে সর্বমোট কতটি বিট রয়েছে? 7টি বিট রয়েছে। বাট বিসিডি কোডে কয়টি বিট রয়েছে? বাইনারি বিট রয়েছে 8টি বিট রয়েছে। কতটি বিট রয়েছে? 8টি বিট। সো তুমি ফার্স্ট অফ অল এই জিনিসটা বলবা যে ব্যাখ্যা করার সময় খ নাম্বার প্রশ্নে বলবা একটি ডেসিমাল বা দশমিক সংখ্যাকে বিসিডি কিংবা বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে বিসিডি কোডে অতিরিক্ত বাইনারি বিট লাগে। কেননা তখন একই সংখ্যা দিয়ে 2টা উদাহরণ দিয়ে দিবা। উদাহরণ দেওয়ার পরে বলবা, উল্লেখ্য যে একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলে সেটি সাধারণত রূপান্তরিত করা হয় তার মানের ভিত্তিতে, তার পুরো সংখ্যাটির মানের ভিত্তিতে 78-এর মানের ভিত্তিতে। অপরপক্ষে একটি ডেসিমাল বা দশমিক সংখ্যাকে বিসিডিতে রূপান্তর করলে প্রত্যেকটি অঙ্কের বিপরীতে 4টি করে বাইনারি বিট পাওয়া যায়। অর্থাৎ এখানে উপরোক্ত উদাহরণ দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে বাইনারি থেকে একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের থেকে বিসিডিতে রূপান্তরিত করতে গেলে অধিক সংখ্যক বাইনারি বিট লাগে। ওকে, সো আশা করি ক খ এবং সৃজনশীলের জন্য তোমরা যথেষ্ট প্রিপেয়ার্ড হলা। আমি তোমাদেরকে ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি। সো সেই অনুযায়ী তোমরা বিসিডি কোড সম্পর্কে ধারণা পেয়েছো। সো আমরা নেক্সট যে কোডগুলো নিয়ে কথা বলবো, এইটা হচ্ছে বিসিডি কোড, পূর্বের একটা কোডিং পদ্ধতি। বাট বিসিডি কোডের একটা সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা কি? বিসিডি কোড শুধু কিন্তু ডেসিমাল সংখ্যা বা ডেসিমাল অঙ্ক 0 থেকে 9 পর্যন্তই কনভার্ট করতে পারতো। বাট এবিসিডি ক খ গ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে কিন্তু কি কনভার্ট করতে পারতো না, বাইনারিতে রূপান্তর করতে পারতো না। সো এইগুলো খেয়াল করে দেখো, বিভিন্ন অঙ্ক বা প্রতীক ব্যবহার করার জন্য বিসিডির আমাদেরকে কি বিকল্প কোডিং পদ্ধতি আবিষ্কারের কি প্রয়োজন দেখা গেল। সেখান থেকে আসলে আলফা নিউমেরিক কোডটা এসেছে। সো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হবে কি আলফা নিউমেরিক কোড। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা শুরু করছি, সেই আলফা নিউমেরিক কোডের সর্বপ্রথমে যে জিনিসটি আসে, আলফা নিউমেরিক কোডের একটু বর্ণনা প্রথমে দিয়ে নিই। আলফা নিউমেরিক কোড বলতে বোঝানো হয় কোনো অক্ষর, চিহ্ন বা প্রতীক
বা অঙ্কের বিপরীতে যে আমরা বাইনারি বিটটা পাই, যে বাইনারি বিটটা পাই তাকে বলা হয়ে থাকে কি আলফা নিউমেরিক কোড। সো আলফা নিউমেরিক কোড কী করে, বর্ণ, অঙ্ক, চিহ্ন, সংখ্যা সবগুলোকেই কনভার্ট করে। বাট এর আগে আমরা যে কোডটা দেখে আসলাম বা শিখে আসলাম সেটা হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোডে আমরা একটা ডেসিমাল সংখ্যার 10টি অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত যে 10টি অঙ্ক থাকে সেই 10টি অঙ্ককেই শুধু কি বাইনারিতে কনভার্ট করতে পেরেছে। বাট আলফা নিউমেরিক কোড এমন একটি কোড যেটি শুধু অঙ্ককেই না, অঙ্কের পাশাপাশি কোনো অক্ষর, চিহ্ন বা প্রতীককেও কিন্তু কি কনভার্ট করতে পারে। সো এই আলফা নিউমেরিক কোডে আমরা 3 ধরনের কোড শিখব। পর্যায়ক্রমে শিখব অ্যাস্কি কোড। অ্যাস্কির আবার 2টা ভার্সন আছে, অ্যাস্কি 7, অ্যাস্কি 8। অ্যাস্কি কোড বলতে বোঝানো হয় আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এরপরে আরও একটা রয়েছে, সেটা রয়েছে ইউবিসিডি কোড। কি ইউবিসিডি কোড? সো ইউবিসিডি ওয়ার্ডটা তোমার সাথে একটু পরিচিত হতে পারে, মনে হচ্ছে কিছুটা পরিচিত। বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, ই মানে হচ্ছে এক্সটেন্ডেড, হ্যাঁ, এবং ইন্টারচেঞ্জ কোড, ইনফরমেশন কোড। তো খেয়াল করে দেখো, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড, হ্যাঁ, বা অনেক জায়গায় এটা ইন্টারচেঞ্জ কোড হিসেবে কি অভিহিত করা হয়েছে। এরপরে আরেক ধরনের কোডিং পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কি ইউনিকোড। কি ইউনিকোড? ইউনিভার্সাল কোড। সারা বিশ্বের জন্য আসলে এই কোডিং পদ্ধতিটা ব্যবহার করা হয়। সো পর্যায়ক্রমিকভাবে আমি প্রত্যেকটা কোড নিয়েই বিস্তর আলোচনা করব। ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাস্কি কোড নিয়ে। অ্যাস্কি কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। সো অ্যাস্কি কোড নিয়ে আলোচনার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, অ্যাস্কি কোড 7 বা 8 দুইটা ভার্সন সৃষ্টির কারণ কি। আসলে অ্যাস্কি কোড 7 যে কোডটা রয়েছে সেই কোডটিতে সবার ডানের যে 4টা বিট থাকে সেই 4টা বিটকে বলা হতো নিউমেরিক বিট। কি বলা হতো? আমি একটু অন্য কালি দিয়ে লিখি, সেটাকে বলা হতো নিউমেরিক বিট বা সংখ্যাসূচক বিট। এটার অপর নাম কি? সংখ্যাসূচক বিট। ওকে, আজকে 7 এর কথা বলছি আমরা। এবং আজকে 7 বলার কারণ আজকে 7 এ 7টি বিট ছিল। সো সবার ডানে যে 4টা বিট থাকতো সেগুলোকে বলা হতো নিউমেরিক বিট বা সংখ্যাসূচক বিট। এবং সবার বামে যে বিটগুলো ব্যবহার করা হয়, বামে যে 3টা বিট থাকে সেই 3টা বিটকে বলা হয় জোন বিট। কি বলা হয় থাকে? জোন বিট। এটাকে বলা হয় জোন বিট। ওকে, সো অ্যাস্কি 7 এ এরকম সর্বমোট 7টি বিট থাকে। কয়টি বিট থাকে? 7টি বিট থাকে। এবং অ্যাস্কি 7 এ যেহেতু 7টি বিট থাকে, তাহলে এই 7টি বিট দ্বারা সর্বমোট 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 128টি সংখ্যা, চিহ্ন বা প্রতীককে, কি বললাম, 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 128টি সংখ্যা, চিহ্ন বা প্রতীককে কি করা যায়? কোডভুক্ত করা যায়, অর্থাৎ বাইনারিতে কনভার্ট করা যায়। কিসে কনভার্ট করা যায়? বাইনারিতে কনভার্ট করা যায়। সো খেয়াল করে দেখো, আজকে 7 এ সর্বমোট যে 7টি বিট রয়েছে, 7টি বিট দ্বারা 128টি অঙ্ক বা চিহ্নকে কনভার্ট করা যায়। তো আজকে 7 যে ছিল, আজকে 7 ছিল, তো আজকে 8 আনার প্রয়োজন বাই কী ছিল, আর আজকে 8ই বা কী? সো আমি বিষয়টা একটু ব্যাখ্যা করি। ফর এক্সাম্পল, যে বাংলার ক, খ, গ, স্বরেয়, স্বরেয়া যে বর্ণমালা রয়েছে, সর্বমোট বাংলার বর্ণমালা কতটি? মোট বর্ণমালা আমরা জানি যে 50টি। ইংরেজির ABCD রয়েছে, এগুলো সর্বমোট 26টি। সো বড় হাতের ABCD এবং ছোটো হাতের ABCDকে কোড কিন্তু আলাদাভাবে ডিটেক্ট করে, কেননা কম্পিউটার কিন্তু বড় হাতের A ছোটো হাতের A বুঝে না, তাকে আলাদাভাবে বোঝাতে হয়। তো ধরে নাও বড় হাতের ABCD জেড পর্যন্ত 26টি, ছোটো হাতে আরও 26টি, কতটি হচ্ছে? 52টি। ওকে, তারপরে
আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের যে বর্ণমালা রয়েছে সেগুলো কতটি? সেগুলো রয়েছে প্রায় 29টি। কতটি? 29টি। ফর এক্সাম্পল আমি এটা সাপোজ বলেছি, সাপোজ। তো খেয়াল করে দেখো এই সবগুলা বাংলা, ইংলিশ এবং অ্যারাবিক, এই যে এই 4 প্রকার ভাষার যে বর্ণ বাক্যগুলো রয়েছে এগুলো সবগুলোকে যদি যোগ করি আমরা যোগফল পাবো কত? 131টি বর্ণ বাক্য। সো 131টি, আমার প্রশ্ন হচ্ছে 131টি বর্ণ বা অক্ষরকে কি ASCII 7 দ্বারা কনভার্ট করা যাবে? কনভার্ট করা যাবে? অবভিয়াসলি নট। কেননা ASCII 7 জাস্ট এই 7টি বিট দ্বারা 128টি চিহ্ন, অক্ষর বা বর্ণকে কি করতে পারে? কোডভুক্ত করতে পারে। কি করতে পারে? কোডভুক্ত করতে পারে। সো 128টির যদি বেশি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু ASCII 7 আর কাজ করবে না। তখন আমাকে কি ব্যবহার করা লাগবে? ASCII 8। কেননা ASCII 8-এ এই যে জোন বিট 3টা ছিল না, এই 3টা জোন বিটের সাথে আরও একটা জোন বিট আসে, এই 3টা জোন বিটের সাথে আরও একটা জোন বিট আসে, ঠিক আছে? আরও একটা কি আসলো? জোন বিট আসলো। এবং এই বিটের একটা স্পেসিফিক নাম রয়েছে, এটার নাম হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিট, ঠিক আছে? প্যারিটি বিট বাংলায় লেখা হয় প্যারিটি, পর্যফলা আকার, প্যারিটি বিট। অতিরিক্ত বিট, প্যারিটি বিট বলতে অতিরিক্ত একটা বিট যুক্ত হয়ে এখন জোন বিট কয়টা হয়ে গেছে? এখন জোন বিট কয়টা হয়ে গেছে? 4 বিটের হয়ে গেছে। সো ASCII 8-এর সংখ্যাসূচক বিট 4টি এবং জোন বিট কয়টা? 4টা। সো যখন 8টি বিট থাকবে, এই 8টি বিট দ্বারা ASCII 8-এ 8টি বিট দ্বারা 2 to the power 8 অর্থাৎ 256টি চিহ্ন, অক্ষর বা প্রতীককে কী করা যায়? কোডভুক্ত করা যায়। 256টি অক্ষর, চিহ্ন বা প্রতীককে কনভার্ট করা যায়। কার দ্বারা? ASCII 8 দ্বারা। ASCII 8 দ্বারা। ওকে, সো আশা করি আমার যে ইনফরমেশনটা আমি দিলাম সেটা তোমার জন্য তাৎপর্যপূর্ণ হবে। এবং ASCII 7 বা ASCII 8 যেটাই হোক না কেন, ASCII থেকে কিছু MCQ কোশ্চেন পড়ে। ASCII থেকে কিছু MCQ কোশ্চেন পড়ে। MCQ কোশ্চেনসটা আমি তোমাদেরকে একটু আলোচনার পূর্বে আমি ফার্স্টে বলে দিচ্ছি, আমি এটা আসলে ASCII নিয়ে আলোচনা করছি, ASCII 7 বা 8 না। সো ASCII কোডে তোমার ASCII 7-এ মূলত আসলে ASCII 7-এ যে 128টি চিহ্ন বা অক্ষর আছে সেটা তারা একটা চার্ট তারা নির্ধারণ করেই দিয়েছে। বিজ্ঞানের একটা ফিক্সড চার্ট নির্ধারণ করে দিয়েছে। আসলে ফিক্সড চার্ট বা ফিক্সড কোডিং পদ্ধতিগুলো ব্যবহার করার এটাই কারণ, ফর এক্সাম্পল বাংলাদেশে ধরো এর মান 65 ধরা হচ্ছে, বাট ইন্ডিয়াতে যদি ধরা হয় 60, তাহলে বাংলাদেশের ডেটাটা যখন ইন্ডিয়ার কাছে পৌঁছাবা, বাংলাদেশের কোডটা যখন ইন্ডিয়ার কাছে যাবে তখন কিন্তু সেটা কি এলোমেলো হয়ে যাবে। সো এই সমস্যা দূরীকরণে প্রত্যেকটা অক্ষর বা চিহ্নের বিপরীতে একটা ফিক্সড মান প্রকাশের জন্য বিজ্ঞানীরা একটা চার্ট করে রেখেছে, প্রত্যেকটা কোডিং পদ্ধতিরই চার্ট করে রেখেছে। পৃথিবীর অসংখ্য ধরনের কোডিং পদ্ধতি রয়েছে, ASCII-রও এরকম একটা চার্ট রয়েছে। সো ASCII-র 0 থেকে 31 পর্যন্ত এগুলোকে বলা হয় কন্ট্রোল কি। কি বলা হয়? কন্ট্রোল কি বলা হয়। এগুলোকে বলা হয় কন্ট্রোল কি। কন্ট্রোল কি কোনগুলোকে বলা হয়? তোমরা দেখেছো শিফট, এন্টার, তারপরে কন্ট্রোল, উপরে F1, F2 এরকম অনেকগুলো বাটন থাকে না? তোমার কিবোর্ডে এরকম অনেকগুলো বাটন থাকে না? সো কিছু বাটন থাকে যেগুলো কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে কন্ট্রোল করে, সেগুলোকে কন্ট্রোল কি বলা হয়। সো কন্ট্রোল কি আমাদের আলোচ্য বিষয় না। ASCII কোডের চার্টের কিছু অংশ আমি জাস্ট একটু তোমাকে বুঝাই দিই। ASCII কোডের বড় হাতের এর মানটা শুরু হয়, আচ্ছা বড় হাতের এর মানের আগে 0, 1, 2 এর হিসাব করা হোক। একটু আগে আমি পড়াতে বলেছিলাম যে ASCII কোডে 0 এর মান শুরু হয়, 0 অঙ্কটির ডেসিমাল মান হচ্ছে 48। এনকোডার এই ডেসিমাল ভ্যালুটাকে কি করে? বাইনারিতে কনভার্ট করে দেয়। 0 এর মান 48, 1 এর মান 49, 2 এর মান এরকম কি বাড়তে থাকে এক এক করে। এবং 9 এর মান কত? 9 এর মান হচ্ছে 57। কত মান? 9 এর মান হচ্ছে 57। কত? 57। ওকে, সো এই ইনফরমেশনটুকু কি একটা ক্যাটাগরির। আর একটা ইনফরমেশন হচ্ছে
অ্যাস্কি কোডে বড় হাতের এর মান, বড় হাতের এর মান হচ্ছে 65, বড় হাতের বি এর মান 66, বড় হাতের সি এর মান 67, এভাবে কি বাড়তেই থাকে এক এক করে। এবং বড় হাতের জেড যেটা রয়েছে সেটার মান হচ্ছে 90, মানে 65 থেকে 90 সর্বমোট 26টি অক্ষর। এবং আমি বলেছি কোডগুলোতে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে ধরা হয়। সো খেয়াল করে দেখো, স্মলার এ বা স্মলার যে সিস্টেম রয়েছে, ছোট হাতের এ যে রয়েছে, ছোট হাতের এ, ছোট হাতের এর মান অ্যাস্কি কোডে হচ্ছে 97। কত? 97। কত বললাম আমি? 97। ছোট হাতের এর মান 97। সো এটা বের করা খুবই, বড় হাতের এ এবং ছোট হাতের এর মানের তফাৎটা বের করা খুবই সহজ। বড় হাতের এর যে মানটা আছে সেই মানের সাথে তুমি যদি 32 যোগ করো তাহলে কিন্তু কি তুমি ছোট হাতের মানটা পেয়ে যাবা। 65 এবং 32 যোগ করলে কত পেয়েছি? 97। অর্থাৎ তোমার বড় হাতের মানটা জানা থাকলে তুমি ছোট হাতের মানটা বের করে নিতে পারবা। 32 যোগ করতে হয়, কেন 26 যোগ করতে হয় না? কেননা এই যে দেখো 90 এবং 97, অর্থাৎ 91, 92, 93, 94, 95, 96, এগুলো আসলে বিশেষ কিছু চিহ্নের জন্য দেওয়া রয়েছে। যেমন এই কিছু চিহ্নের মধ্যে রয়েছে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, স্ল্যাশ, যোগ, এরকম অনেক কিছু। সো বড় হাতের এ শুরু হয় 65-তে, শেষ হয় 90-এ, ছোটো হাতের এ শুরু হয় 97-এ, এবং ছোটো হাতের যে জেডটা রয়েছে সেটা শেষ হয় 122-এ গিয়ে। কত? 122-এ গিয়ে। এবং 122-এর পর 128 পর্যন্ত, যেহেতু অ্যাস্কি 7 বলছি আমি, 128 পর্যন্ত আরও কিছু কি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, যেটা তোমরা অ্যাস্কির চার্ট দেখলে বুঝতে পারবা। আমার যেটা সাগর আইসিটি কেয়ারের মেন গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু সে চার্টটার ছবি দেওয়া আছে, তোমরা ফটোসে ক্লিক করলে তোমরা সেটা দেখতে পারবা। সো এই হচ্ছে, এই ভ্যালুগুলো মনে রাখা প্রয়োজন। যেমন 0 এর মান শুরু হয় 48 থেকে, তারপরে 9 এর মান শেষ হয় 57-তে, বড় হাতের এর মান শুরু হয় 65 থেকে। অর্থাৎ প্রত্যেকটি অক্ষরের জন্য কিন্তু কি একটা ফিক্সড ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে। তবে অ্যাস্কি কোডের এই যে ভ্যালুগুলো বললাম, এই ভ্যালুগুলোর মধ্যে এই যে বড় হাতের এ বা ছোট হাতের এ বা বড় হাতের বি বা ছোট হাতের বি, এগুলো নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। ইন্টারেস্টিং বিষয়টা কি? খেয়াল করে দেখো, বড় হাতের এ এর মান কত? বড় হাতের এর মান হচ্ছে 65, তাই তো? 65। সো 65কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা ভ্যালুটা পাই 1, 5টা 0, 1, তাই তো? এই ভ্যালুটাই তো পাই। কিভাবে পাই? এই যে দেখো 1, 2, 4, 8, 16, 32, 64, এই প্রসেস নিয়ে 65-র জন্য জাস্ট 64 এবং কি 1 লাগে, বাকিগুলো লাগে না। সো বাকি 32, 16, 8, 4, 2 লাগে না। সো একটা 1, 5টা 0, তারপর কি একটা 1। এটা হচ্ছে বড় হাতের এর বাইনারি ভ্যালু, বড় হাতের এর ডেসিমাল ভ্যালুর প্রেক্ষিতে বাইনারি ভ্যালু। সো এই যে এর মান 65, এটা হচ্ছে কোডিং প্রসেস, এবং 65 থেকে যে ডেসিমালে ডেসিমাল থেকে যে বাইনারিতে কনভার্ট করা হয়েছে এটাকে বলা হচ্ছে কি এনকোডিং, যেটা করে থাকে এনকোডার, ডিজিটাল সার্কিটটা, সমবায় সার্কিট বলা হয়ে থাকে ওটাকে। এখন খেয়াল করে দেখো, ছোট হাতের এর মান কত? ছোট হাতের এর মান হচ্ছে 97, তাই তো? 97। সো বড় হাতের এ এবং ছোট হাতের এর যে ভ্যালুর মানটা আছে, বাইনারি যে ভ্যালুর মানটা রয়েছে, বাইনারি যে বিটটা রয়েছে, তার মধ্যে জাস্ট একটা বিটে পার্থক্য রয়েছে। কয়টা বিটে পার্থক্য রয়েছে? জাস্ট একটা বিটে। কেমন? খেয়াল করে দেখো, 97কে যদি এরকম আমি 1, 2, 4, 8 দিয়ে প্রমাণ করতে যাই, 1, 2, 4, 8, 16, 32, 64। সো 97কে প্রমাণ করতে গেলে কি লাগে? 64 এবং আমরা জানি 32, 64 এবং 32 যোগ করলে হয় 96, 96 এবং 1 যোগ করলে কত হয়? 97। তো বাকিগুলো কিন্তু কি লাগে না, বাকিগুলো লাগে না, তাই তো? সো খেয়াল করে দেখো, মানগুলো বসাই। এখানে 64 লাগছে, তাহলে এখানে আমরা কি দিব? এখানে আমরা 1 দিব। 32 লাগছে, 32 যেহেতু লাগছে, এখানে কত দিব? আমরা 1 দিব। 16, 8, 4, 2, এই 4টা লাগছে না, তাই এই 4টার নিচে কী দিব? 0 দিব। কী দিব? 0 দিব। এবং যেহেতু 1 লাগছে, 1-এর জন্য কী দিব? 1 দিব। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে এর মান বড় হাতের এবং ছোট হাতের এর মানের মধ্যে
একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবা যে তাদের 6 নাম্বার যে বিটটা রয়েছে 6 নাম্বার বিটটা কিন্তু কি আলাদা, তাছাড়া বাকি যে বিটগুলো রয়েছে সবগুলো বিটই কিন্তু কি সেম। এটা শুধু বড় হাতের বা ছোট হাতের এর ক্ষেত্রে প্রযোজ্য তা না, বড় হাতের বি বা ছোট হাতের বি এর ক্ষেত্রে প্রযোজ্য। তো তোমরা আমাকে একটা হোমওয়ার্ক করে দিবা, সেটা হচ্ছে বড় হাতের এফ এবং ছোট হাতের এফ এর মধ্যে যে পার্থক্যটা সেটা তোমরা আমাকে করে দেখাবা, ঠিক আছে? বড় হাতের এ এর মান 65 হলে বড় হাতের এফ এর মান কত হবে? বাড়াতে থাকবে এক এক করে। বড় হাতের এ এর মান 97 হলে ছোট হাতের এফ এর মান কত হবে? এক করে বাড়াতে থাকবা, ওকে? কিন্তু বাড়ালে এবং বাড়িয়ে সেই ডেসিমাল মানের প্রেক্ষিতে যদি বাইনারি মান বের করো দেখবা ঠিক এই মানটাই বের হয়েছে, এবং এমন একটি মান বের হয়েছে যেখানে তার 6 নাম্বার বিটটি আলাদা। এবং আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয় তুমি এখানে খেয়াল করবা যে বড় হাতের ক্ষেত্রে, বড় হাতের অ্যালফাবেটের ক্ষেত্রে 6 নাম্বার বিটটি 0 হবে, এবং ছোট হাতের অ্যালফাবেটের ক্ষেত্রে 6 নাম্বার বিটটি কী হবে? 1 হবে। ছোট হাতের অ্যালফাবেটের ক্ষেত্রে 6 নাম্বার বিটটি 1 হবে। এই ছিল আলফানিউমেরিক কোড সম্পর্কিত অ্যাস্কি কোডের বিস্তারিত বর্ণনা, যেটা কিনা আমি তোমাদেরকে করে দেখালাম। আশা করি এই বর্ণনা থেকে তোমরা বেশ উপকৃত হবা এবং এটাকে কি কাজে লাগাতে পারবা। সো এরকম প্রশ্ন করা হয়, এরকম আমি একটু বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করেই বলি। এখানে বলা হয়ে থাকে যে ASCII 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। প্রশ্ন বলা হতে পারে ASCII 8 দ্বারা কতটি? 8টি বিট থাকে বিধায় কি 256টি অক্ষর বা চিহ্নকে কি কোডভুক্ত করা যায়। তারপর একটা প্রশ্ন আসছে যে প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? প্যারিটি বিটযুক্ত, সো 7টি বিট ছিল, জোন বিট 4টি ছিল এবং এখানে 3টি বিট ছিল, নিউমেরিক বিট 4টি ছিল, জোন বিট 3টি ছিল। সো ASCII 7 এর সাথে এক্সট্রা একটা বিট আসলো, একটা প্যারিটি বিট আসলো। সো এই প্যারিটি বিটযুক্ত কোডটা কত বিটের? 8 বিটের না? টোটাল কয় বিটের? 8 বিটের, ঠিক আছে? সো বলেছে প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? 8 বিটের। এবং প্যারিটি বিট কয়টি? প্যারিটি বিট 1টি, প্যারিটি বিট 1টি, অতিরিক্ত বিট যেটা আসলে, ওকে? এই প্রশ্নটা আসতে পারে। তো আবার প্রশ্ন আসে যে ASCII কোড কত বিটের, এরকম বলা হয়ে থাকে। এখন খেয়াল করে দেখো যে আমরা ASCII কোড সম্পর্কিত জানলাম, এবার আমরা আলফানিউমেরিক কোডের আরও একটি কোড রয়েছে, যে কোডটির নাম হচ্ছে ইউবিসিডি কোড। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউবিসিডি কোড। আলফানিউমেরিক কোডের এই পর্যায়ে যে কোডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউবিসিডি কোড। ইউবিসিডি কোডের যে বিসিডি অংশটুকু রয়েছে, বিসিডি মানে বাইনারি কোডের ডেসিমাল, ই মানে হচ্ছে এক্সটেন্ডেড, এবং আইসি মানে ইন্টারচেঞ্জ কোড, অর্থাৎ দাঁড়াচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। সো ইউবিসিডি কোড 8 বিটের কোড। কয় বিটের কোড? 8 বিট। যেহেতু ASCII 8 এর মতন ইউবিসিডি কোডও 8টি বিটের কোড, তাহলে এটি দ্বারা 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256টি অক্ষর, চিহ্ন বা প্রতীককে কী করা যায়? কোডভুক্ত করা যায়। সো এই হচ্ছে ইউবিসিডি কোডের বিশেষ বৈশিষ্ট্য, যেটা কিনা আমরা জানি বা যেটা সম্পর্কে আমাদের কিছুটা জ্ঞান রয়েছে। তবে একটা বিষয় যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক স্টুডেন্ট যথেষ্ট আইডিয়া থাকে না তাদের মধ্যে, যে ইউবিসিডি কোড নিয়ে তোমাদের বোর্ড বই সমেত যে বাকি যে বইগুলো রয়েছে, বোর্ড বই সমেত বাকি যে বইগুলো রয়েছে, ফর এক্সাম্পল অক্ষরপত্র মাহবুবুর রহমান, মুজিবুর রহমান এবং বোর্ড বই যে বইগুলো রয়েছে, সেই বইগুলোতে তোমরা খেয়াল করে দেখবা যে ইউবিসিডি কোড সম্পর্কিত এই ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। ইউবিসিডি কোড কি, ইউবিসিডি কোডের হচ্ছে ইউবিসিডি কোড দ্বারা কতটি অক্ষর বা চিহ্নকে কনভার্ট করা যায়। বাট অক্ষরপত্র বইয়ে ইউবিসিডি কোডে একটা চার্ট দেওয়া রয়েছে, এটা চার্ট দিয়ে দেওয়া রয়েছে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট, হোপফুলি এতটুকুই বলতে পারি, ম্যাক্সিমাম স্টুডেন্ট সেই চার্টটা বুঝতে পারে না। এই কারণেই বুঝতে পারে না কেন তাদের কাছে সেই চার্টের মিনিংটা ক্লিয়ার না। সো আমি সেই চার্টটার মিনিংটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিব। ইউবিসিডি কোডে সর্বমোট 8টি বিট থাকে। সো 8টি বিটের মধ্যে সবার ডানের যে 4টি বিট থাকে, সেই 4টি বিটকে বলা হয় ডিজিট বিট। কি বলা হয় থাকে? ডিজিট বিট, নিউমেরিক বিট না, কিন্তু ওটা ASCII 8 এর ক্ষেত্রে এটাকে বলা হয় ডিজিট বিট। এবং সবার বামে যে 4টা বিট থাকে, এই 4টা বিটকে বলা হয়ে থাকে
জোন বিট, এর পূর্বের মতনই আজকে এটার মতনই এটাকে বলা হয় কি জোন বিট। তো জোন বিট 4টা এবং ডিজিট বিট 4টা মিলে সর্বমোট কি 8টি বিট গঠিত হয়ে থাকে। সো এই যে ডিজিট বিট বা জোন বিটের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কী কী রয়েছে? বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি কি? যেটা হচ্ছে বৈশিষ্ট্য এক, আমি ফার্স্টে জোন বিট নিয়ে কথা বলি। জোন বিটের ক্ষেত্রে এ থেকে আই অক্ষর, ছোট হাতের বড় হাতের না, এখানে আমি শুধু বড় হাতের অক্ষর নিয়ে কথা বলছি। বড় হাতের এ থেকে বড় হাতের আই অক্ষরগুলোর জন্য জোন বিট হচ্ছে 12 এর বাইনারি, ঠিক আছে। এবং আয়ের পর যে অ্যালফাবেটটা আসে, সেটা হচ্ছে জে থেকে আর এর জন্য জোন বিট হচ্ছে 13 এর বাইনারি। কত এর বাইনারি? 13 এর বাইনারি। এবং এস থেকে ডাব্লিউ, এস থেকে একেবারে XYZ, এস থেকে জেড পর্যন্ত এটার ভ্যালু হচ্ছে 14 এর বাইনারি। কত এর বাইনারি? এটা 12, এটা 13, এটা কত? এটা 14 এর বাইনারি। 14 এর বাইনারি হচ্ছে 1110। এবং 0 থেকে 9 এর জন্য জোন বিট এই 4টির জন্য ভ্যালুটা হচ্ছে 15 এর বাইনারি। কত এর বাইনারি? 15 এর বাইনারি। সো এই ডেটাটুকু তোমাদেরকে কি জানতে হবে বা কি মনে রাখতে হবে? এই কারণেই মনে রাখতে হবে, আমি বিষয়টা একটু খোলাসা করে বলি। ফর এক্সাম্পল, এর জন্য এ থেকে আই, ABCDEFGHI, এটার জন্য জোন বিট এ 12 ব্যবহার করতে হবে, তাছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবে না তুমি। আবার জে থেকে আর রেঞ্জের মধ্যে হলে সেই বাইনারিটা ব্যবহার করতে হবে, যে এখানে উল্লেখ করে দেওয়া আছে। ওকে, সো একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। মনে করো সি এর ইউবিসিডি কোড বের করতে বলেছে। সি কিন্তু সি এর জন্য জোন বিট কত? সি এর জন্য জোন বিট যেটা আমরা জানি এখানে লিখে দেওয়া আছে 1100। এবং ডিজিট বিট কি? ডিজিট বিট একটু ভিন্ন প্রকৃতির। ডিজিট বিট হচ্ছে যেমন এর জন্য ডিজিট বিট হচ্ছে 1 এর বাইনারি। মনে করো একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলে কি হয়? 4টা করে বিট পায় না? আসলে এই যে ইউবিসিডি কে যে বিসিডি রয়েছে না, বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি কোডে কি হতো? বিসিডি কোডে একটা ডেসিমাল ভ্যালুর বিপরীতে একটা কি বের হতো? বাইনারি মান বের হতো না? বিসিডি কোডে একটি ডেসিমাল মানের বিপরীতে প্রত্যেকটি অঙ্কের বিপরীতে কি 4টা করে বাইনারি বিট বের হতো না? ঠিক সেই কাজটাই ডিজিট বিটের ক্ষেত্রে হয়। এর মান কত? এর মান 1। এর মান কত? এর মান হচ্ছে 1। 1 এর জন্য তুমি কয়টা বাইনারি বিট পাবা? 1 এর জন্য তুমি 4টা বাইনারি বিট পাবা। সো 4টা বাইনারি বিট কীভাবে বের করতে হবে? এই যে 1248 দিয়ে বের করবা, 1248 দিয়ে বের করবা। সো 4 এর জন্য জাস্ট 4ই লাগে, বাকি 3টা লাগে না। সো এটার অ্যান্সার হবে 0 1, সরি আমি ভুল বলছি, এটা 1 ছিল। 1 এর জন্য জাস্ট 1 লাগে, বাকি 3টা লাগে না। সো কী হবে? 0 0 0 1। সো ভ্যালুটা দাঁড়াবে 0 0 0 1। ওকে, এটা হচ্ছে কি তার ডিজিট বিটের ভ্যালু। সো একইভাবে এর মান 1 ধরা হয়। খেয়াল করে দেখো, এর মান 1 ধরা হয়, বি এর মান 2 ধরা হয়, সি এর মান 3 ধরা হয়, ডি এর মান 4 ধরা হয়, ই এর মান 5 ধরা হয়, এফ এর মান 6 ধরা হয়, জি এর মান 7 ধরা হয়, এইচ এর মান 8 ধরা হয়, আই এর মান কত ধরা হয়? আই এর মান 9 ধরা হয়। ঠিক আছে, 1 থেকে 9 পর্যন্ত। এরপরে আবার যখন জে আসে, জে এর মানও 1 ধরা হয়, কে এর মান 2 ধরা হয়, জে কে এল এম এন ও পি, হ্যাঁ, কিউ আর, এল এর মান 3, এম এর মান 4, এন এর মান 5, ও এর মান 6, পি এর মান 7, কিউ এর মান 8, আর এর মান 9। ওকে, এবার খেয়াল করে দেখো এস থেকে জেড, এখানে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড।
সো এখানে সর্বমোট 8টি অক্ষর রয়েছে। এখানে যেমন প্রত্যেকটাতে 9টি অক্ষর ছিল না, তো 1 থেকে 9 পর্যন্ত ব্যবহার করে নিয়েছি। বাট যে সমস্যাটা হয়, এস এর মান STUVWXYZ, এখানে 8টি অক্ষর রয়েছে বলে এই মানটা এটা একটু ব্যতিক্রম। এস এর মানটা শুরু করা হয় 1 থেকে না 2 থেকে। কত থেকে শুরু করা হয়? 2 থেকে, কারণ 1 থেকে শুরু করলে 8 পর্যন্ত থেকে যেত। এস এর মানটা শুরু করা হয় 2 থেকে। টি এর মানটা 3, ইউ এর মানটা 4, ভি এর মানটা 5, ডাব্লিউ এর মানটা 6, এক্স এর মানটা 7, ওয়াই এর মানটা 8 এবং জেড এর মানটা 9। কত ব্যবহার করা হয়? 9 ব্যবহার করা হয়। ওকে, সো এইগুলো মান কিন্তু প্রত্যেকটা অক্ষর প্রতি ফিক্সড। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে 0, 1, 2 এর ক্ষেত্রে কী হয়? 0 এর মান 0ই, 1 এর মান 1, 2 এর মান 2, এভাবে 2 এর মান 2, এভাবে 9 এর মান কি? 9 এর মান 9ই হয়। ঠিক আছে, এবং এখন আমি এক্সাম্পল করে দেখাই যে সি এর মান, সি যেমন জোন বিট, এটার জন্য এটা দিয়েছি সি মানে 3, সি মানে 3, তাই না? 3 এর জন্য 3 ডেসিমাল সংখ্যাটির বিসিডি কোড কত হয়? প্রত্যেকটি অঙ্কের বিপরীতে 4টি বিট। 3 এর জন্য 4টি বিট কি হয়? 0 0 1 1, সো 0 0 1 1 হয়। এবার যদি তোমাকে বলা হয় এন এর মানটা বের করো, এন এর মান বের করো। এন কিন্তু জে থেকে আর রেঞ্জের মধ্যে, জে থেকে আর রেঞ্জের মধ্যে এখানে এন রয়েছে। এন এর মান কত? 5। সো এন এর জন্য জোন বিট ব্যবহার করা হবে 13 এর বাইনারি, 13 এর বাইনারি ব্যবহার করা হবে, এবং ডিজিট বিট 5 ডেসিমাল সংখ্যাটার বিসিডি কোড কি? বিসিডি কোড তো আমরা জেনেছি এর আগে। 5 বাইনারির জন্য বিসিডি কোড হচ্ছে 4টি বিটের, 0 1 0 1। সো মানটা বের হবে 0 1 0 1। ওকে, আবার এখন মনে করো ওয়াইয়ের মান বের করব। ওয়াইয়ের জন্য জোন বিট কত? এস থেকে জেডের জন্য জোন বিট হচ্ছে 1 1 1 1 1 1 0। ঠিক আছে, 1 1 1 0। এবং ওয়াই যেহেতু 8, ওয়াই দ্বারা 8 বোঝানো হয়। 8-এর জন্য 8 ডেসিমাল সংখ্যাটার বিসিডি কোড কি? 8 বিসিডি কোড হচ্ছে 1 দিয়ে 3টা 0, 1 দিয়ে 3টা 0, 1 দিয়ে 3টা 0। অর্থাৎ 1 to 4 8 দিয়ে কিন্তু কি তুমি ডিজিট বিট বের করতে পারবা, কারণ প্রত্যেকটা মান আমি তোমাকে বলেই দিলাম। এবার যদি তোমাকে বলা হয় 9 এর ইউবিসিডি কোড কত? সো 9 এর জন্য জোন বিট ফিক্সড, জোন বিট হচ্ছে 15 এর বাইনারি, লিখে দিলাম। এবং 9 মানে 9 এর ডিজিট বিট ব্যবহার করা হবে। 9 ডেসিমাল সংখ্যাটার জন্য বিসিডি কোড কত হয়? 1 0 0 1, সেটা হবে 1 0 0 1। ওকে, সো এভাবে ইউবিসিডি কোড নির্ণয় করা হয়। তোমাদের অক্ষরপত্র বইয়ে 4টা দেওয়া রয়েছে, সেই 4টার আমি জাস্ট কি তোমাদেরকে ব্যাখ্যা দিলাম। সো আলফানিউমেরিক কোডের আমরা ইউবিসিডিক এবং অ্যাস্কি কোড সম্পর্কে জেনেছি। ইউবিসিডিক এবং অ্যাস্কি 8-এর মধ্যে সাদৃশ্য হচ্ছে উভয় কিন্তু কি 8 বিটের কোড, যেটি দ্বারা সর্বমোট 256টি অক্ষর বা চিহ্নকে কনভার্ট করা যায়। সো এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলফানিউমেরিক কোডের ইউনিকোড নিয়ে আলোচনা করছি। আলফানিউমেরিক কোডের এখন আমাদের যে আলোচ্য বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইউনিকোড। ইউনিকোড বলতে ইউনিভার্সাল কোড। এই কোডের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, খেয়াল করে দেখো, অ্যাস্কি 7 দ্বারা 128টি চিহ্ন বা অঙ্ককে কনভার্ট করা যেত, অ্যাস্কি 8 দ্বারা 256টি, এমনকি ইউবিসিডি কোড দ্বারা 256টি কোড কনভার্ট করা যেত। বাট যদি 256টির বেশি চিহ্ন বা অক্ষরকে কনভার্ট করতে হয় কোনো কোড দ্বারা, তাহলে আমরা কী ব্যবহার করব? সো বিজ্ঞানীরা ভাবলো পৃথিবীর বিভিন্ন দেশের ভাষার প্রত্যেকটি অক্ষরের বিপরীতে তারা একটা ফিক্সড ভ্যালু রাখবে বা তাকে কোডিংয়ের অন্তর্ভুক্ত করবে। পৃথিবীর সমস্ত দেশের ভাষার অন্তর্গত বর্ণমালাকে, যেমন বাংলার ক খ গ, চীনা ভাষার অক্ষরগুলোকে, বর্ণমালাগুলোকে, সো তারা ভাবলো যে পৃথিবীর সমস্ত দেশের ভাষার বর্ণগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য এমন একটা কোডিং পদ্ধতি ব্যবহার করা উচিত যেটি দ্বারা অনেকগুলো সংখ্যা বা অঙ্ককেই কনভার্ট করা যায়। সো ইউনিকোড মূলত কত বিটের? 16 বিটের। কত বিট? 16 বিট, 16টি বাইনারি বিটের সমন্বয়ে গঠিত, যেটি দ্বারা 2 to the power 16 অর্থাৎ 65,536টি চিহ্ন, অক্ষর বা বর্ণকে কী করা যায়? কোডভুক্ত করা যায়। চিহ্ন, বর্ণ বা অক্ষরকে কী করা যায়? কোডভুক্ত করা যায়। কি দ্বারা? আলফা নিউমেরিক কোডের ইউনিকোড দ্বারা। ঠিক আছে, বাট উইকিপিডিয়া থেকে তোমাদের কিছু ইনফরমেশন দিই। এই যে 65,536টি অক্ষর, বর্ণ বা চিহ্নকে যে কোডভুক্ত করা যাবে, এ পর্যন্ত পৃথিবীর যে কোডভুক্তগুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো
সবগুলো দেশের ভাষার যে বর্ণমালাগুলো যে অন্তর্ভুক্ত হয়ে গেছে সেগুলোর সংখ্যা প্রায় অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10,000। কত? প্রায় 10,000। তাহলে অদূর ভবিষ্যতে বিশ্ববাসী আরও 55,000 চিহ্ন অক্ষর বা বর্ণকে কিন্তু কি এই ইউনিকোডের অন্তর্ভুক্ত করতে পারবে। এবং বাংলা ভাষাও কিন্তু কি ইউনিকোডের অন্তর্ভুক্ত। কেননা বাংলা ভাষা অ্যাস্কি কোড বা ইউবিসিডি কোডের অন্তর্ভুক্ত ছিল না, কেননা সেটা তখন বাংলা ভাষাকে বাংলাদেশের মানুষ বা ভাষাবিদরা কম্পিউটারকে বোঝানোর প্রয়োজনীয়তা মনে করতো না হয়তো। আসলে ইউনিকোড কনসোর্টিয়াম গঠন করা হয় 1987 সালে। ঠিক আছে, 1987 সালে গঠন করা হয় কিছু বিজ্ঞানীদেরকে নিয়ে, এবং সেই বিজ্ঞানীরা 4 বছরের নিরলস পরিশ্রমের ফলে 1991 সালে অ্যাপেল ইঙ্ক, আমি সংস্থাগুলোর নাম বলে দিচ্ছি, অ্যাপেল ইঙ্ক এবং জেরক্স কোম্পানি একসাথে ইউনিকোড বাজারে নিয়ে আসে, সর্বপ্রথম ইউনিকোড বাজারে নিয়ে আসে 1991 সালে। এবং প্রতিষ্ঠাতার প্রায় 23 বছর পর 2010 সালের 30শে জুন বাংলাদেশ সর্বপ্রথম ইউনিকোড কনসোর্টিয়ামের অন্তর্ভুক্ত হয়। মানে 2010 সালের 30শে জুনের পর থেকে কম্পিউটার বাংলা ভাষার অক্ষরগুলোকে বা বর্ণগুলোকে চিনে, তার আগে চিনতো না। এবং খেয়াল করে দেখো যে তোমরা অনেক সময় দেখবা যে তোমাদের কম্পিউটারের উইন্ডোজটা যে ব্যবহার করো ওটা সফটওয়্যারটা আপডেট দিতে বলে বা তোমার ফোনটা আপডেট দিতে বলে। মনে করো 2010 সালে 30শে জুন যখন বাংলাদেশ প্রথম কিছু নির্দিষ্ট টাকার বিনিময়ে বাংলা অক্ষরকে কম্পিউটারে বোঝানোর জন্য এই কোডের যখন ইউনিকোড কনসোর্টিয়ামের যখন অন্তর্ভুক্ত হয়, তখন যেটা হয়ে থাকে যে তারা হচ্ছে ওই দিন বাংলা ভাষার অক্ষরগুলোর প্রতি একটা মান ফিক্সড একটা ভ্যালু তাদের কি সফটওয়্যারে দিয়ে দেয়। এবং সফটওয়্যারটা তারপর থেকে যারা সফটওয়্যারটা কিনে তারা তো অটোমেটিক্যালি পেয়েছে, বাট যারা সফটওয়্যারটা ইতিপূর্বে কিনে নিয়েছিল তাদেরকে ওই সফটওয়্যারটা আপডেট দিতে বলা হয়। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমাদের মাঝে মাঝে যে আমরা ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু কি আপডেট দিতে বলা হয়। সো উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু কি এভাবে আপডেট দিয়ে মানগুলো কি প্রকাশ করতে হয়। ঠিক আছে, সো ইউনিকোড কনসোর্টিয়ামের অন্তর্ভুক্ত হয় 2010 সালে। সো বাংলা ভাষার জন্য যে স্থায়ী জায়গা বরাদ্দ দেওয়া ছিল, সেই বরাদ্দ জায়গা সম্পর্কে একটু জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে বাংলা ভাষার জন্য তারা হচ্ছে সর্বমোট এই যে 65,536টির মধ্যে সর্বমোট 128টি চিহ্ন বা অক্ষর বা প্রকাশের অনুমতি দিয়েছিল। এটা আসলে জায়গাটা কিনে নিতে হয়। সো 128টির মধ্যে বাংলা বর্ণমালা এ পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছে 96টি। অদূর ভবিষ্যতে বিশ্ববাসী আরও 32টি ব্যবহার করতে পারবে। আসলে অপভ্রংশ বাংলা তো কনভার্ট হতেই আছে। অপভ্রংশ বলতে মাগধী অপভ্রংশ থেকে যেমন বাংলা ভাষা এসেছে, এই ভাষাটা ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে, ভাষার সাথে অনেকগুলো অক্ষর বা বর্ণমালা অন্তর্ভুক্ত হচ্ছে। সো এ পর্যন্ত 96টি অক্ষর বা চিহ্নকে কনভার্ট করেছে। সো তোমার মনে প্রশ্ন আসতে পারে 96টা অক্ষর বা চিহ্ন কোথায় পেলো? সো খেয়াল করে দেখো, ক খ গ রয়েছে, এগুলো 50টি বর্ণমালা তো রয়েছে। তারপরে জ ফলা, র ফলা, বিসর্গ, তারপরে সাপোজ বাংলার 1 2 0 1 2 3 1 2 3 না, বাংলার 0 1 2 3 এগুলো রয়েছে না। সো এই পর্যন্ত 96টি ব্যবহার করতে পেরেছে। অদূর ভবিষ্যতে বাংলা ভাষাভাষীরা আরও 32টি জায়গাকেই ব্যবহার করতে পারবে, যেটা তাদের জন্য স্থান বরাদ্দ করে দেওয়া রয়েছে। সো এতটুকু ইনফরমেশন, এবং প্রত্যেকটি ভাষার জন্য নির্দিষ্ট কিছু জায়গা বরাদ্দ দেওয়া আছে। ফর এক্সাম্পল বাংলা ভাষার জন্য যে জায়গাটা বরাদ্দ দেওয়া রয়েছে সেই জায়গাটা হচ্ছে, এবং ইউনিকোড লেখা হয় এভাবে \U 0980 এভাবে লেখা হয়। \U মানে ইউনিকোড বোঝানো হয়। সো বাংলা ভাষার জন্য রেঞ্জটা হচ্ছে এইটা থেকে 0980 থেকে 09FF পর্যন্ত এখান থেকে স্টার্ট হয় এবং এখানে গিয়ে শেষ হয়। সো তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি বললেন যে প্রত্যেকটা ইউনিকোড 16 বিটের। সো এখানে তো আমরা 4টি অঙ্ক দেখতে পাচ্ছি, বিট তো দেখতে পাচ্ছি না, 4টি অঙ্ক দেখতে পাচ্ছি, এবং সেটি কিন্তু ডেসিমাল সংখ্যায় লেখা আছে। আসলে কিন্তু এটা ডেসিমাল সংখ্যায় লেখা নাই, এখানে প্রত্যেকটি অঙ্কই কিন্তু কি হেক্সাডেসিমালে লেখা আছে।
এবং প্রত্যেকটি হেক্সাডেসিমালের বিপরীতে আমরা 4টা করে বিট পাই, 4টি করে বাইনারি বিট পাই। যেমন 0 এর জন্য 000, 9 এর জন্য 1001, 8 এর জন্য 1000, 0 এর জন্য 000। আসলে এতগুলো বাইনারি দিয়ে প্রকাশ করতে বা মনে রাখা বেশ কঠিন। তো সে বাইনারিগুলোকে 4টা করে ব্লক করে নিয়ে সেটাকে কি হেক্সাডেসিমালে রূপান্তর করা হয়েছে। কিসে রূপান্তর করা হয়েছে? হেক্সাডেসিমালে রূপান্তর করা হয়েছে। হ্যাঁ, এবং এখান থেকে শুরু হয়েছে বাংলা ভাষার মানটা, হয়তোবা এই মানের প্রেক্ষিতে হয়তোবা ক মান প্রদর্শন করা হয়েছে এবং এখানে শেষ হয়েছে, এই হেক্সাডেসিমালে শেষ হয়েছে। যেখানে 0 এর জন্য 0, 0000, 9 এর জন্য 1001, F এর জন্য 111, F এর জন্য 111। অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি বের করলেই কি তুমি মানটা পেয়ে যাবা। ওকে, এটা যে শুধু বাংলা ভাষার জন্যই মানটা প্রদর্শন করেছে তা না, বাংলা ভাষা রয়েছে, বাংলা ভাষার সাথে সাথে তোমার এখানে যে মানটি রয়েছে সে মানটি রয়েছে হচ্ছে গ্রিক রয়েছে, ল্যাটিন রয়েছে। ল্যাটিনের জন্য ব্যবহার করা হয় মানটা 0000 থেকে 024F, 024F, এটা ল্যাটিনের জন্য, এটা হচ্ছে ল্যাটিন। তারপরে রয়েছে গ্রিকের মানটা 03, গ্রিকের জন্য মানটা হচ্ছে 03। আমি একটু মানটা দেখে বসাচ্ছি, তোমাদের এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই। 0370 এবং কোড সম্পর্কিত বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, কেননা কোড নিয়ে প্রশ্ন কিন্তু খুব কমই পড়ে। গ্রিক রয়েছে, কাইরিলিক রয়েছে, কাইরিলিকের মান রয়েছে 0400 থেকে 04FF। তারপরে রয়েছে আর্মেনিয়া, হিব্রু, এরকম অনেকগুলো ভাষা রয়েছে যেগুলো কিন্তু কি মান দেওয়া আছে, মানগুলো মুখস্থ করার দরকার নেই। এবং সামনে একটা \u দেখতে পারো। সো ওই \u দ্বারা হচ্ছে ইউনিকোড বোঝানো হয়, ঠিক আছে। এবং এই কোডিং সম্পর্কিত একটা প্রশ্ন করা হয়, বাংলা কোড কোন কোডের অন্তর্ভুক্ত? বাংলা কোড ইউনিকোডের অন্তর্ভুক্ত। ইউনিকোড দ্বারা কতটি চিহ্ন বা সংখ্যাকে কনভার্ট করা যায়? 65,536টি। হ্যাঁ, 8 বিটের কোড কোনগুলো? 8 বিটের কোড হচ্ছে ASCII 8 এবং কি ASCII 8 এবং হচ্ছে কি UBCD কোড। সো আশা করি কোড সম্পর্কিত যথেষ্ট ধারণা তোমাদের দিতে পেরেছি। ইনশাল্লাহ আমরা কোড সম্পর্কিত আলোচনা শেষ করব এবং এই সম্পর্কিত বোর্ড কোশ্চেনগুলো এখন সলভ করতে পারবো আশা করি। সো আজকে এই পর্যন্তই। আমি কিছু ইনফরমেশন উইকিপিডিয়া থেকে দিয়েছি, তোমরা এই উইকিপিডিয়া থেকে ইনফরমেশনগুলো মিলিয়ে নিতে পারো, যেটা তোমার বইয়ের বাইরেও দেওয়া হয়েছে অনেক কিছু। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।